আপনারা দেখাচ্ছে কোণ এক্স কত, এই কোণটা এক্স কত চাকরি না হবে ততদিন পর্যন্ত রেকর্ড থাকবে, চাকরি না হবে রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস কি থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে। এটা কিন্তু আপনারা জানেন। সো বড় হবে, অপেক্ষা কি হবে, বড় হবে, 11 কি হবে, বড় হবে। তো আসেন অপেক্ষা বড় হবে, আমরা 11 শিখে নিলাম। এবার 12তে বৃত্তের জ্যা, এবার পরিমিত অংশটা সমান হয় তখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজ শুরু করে দেই। সেটি হচ্ছে বৃত্ত নিয়ে বেশ আলোচনা হবে। তো বৃত্ত নিয়ে আলোচনার আগে প্রথমেই বলে রাখি যে বৃত্তের অংশসমূহ নিয়ে আমাদের কিন্তু এই জায়গাটাতে ক্লিয়ার করতে হবে যে একটা বৃত্ত এবং বৃত্তের টোটাল 6টা অংশ আছে। এই 6টা অংশ কি কি সেইটা নিয়ে একটা ভালো কনসেপ্ট থাকতে হবে যে আমরা এই জায়গাগুলো, আমাকে কিন্তু কোহিনুর আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা হচ্ছে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। তো আসেন বৃত্ত নিয়ে আজকে কিন্তু কি হবে, বৃত্ত একেবারে বেসিক থেকে, আমি বারবার করে এই বেসিক কথাটা উল্লেখ করতেছি যে স্কিপ করে যাওয়া যাবে না। মানে আপনারা একবারের জায়গা যদি 10 বার প্রশ্ন করবেন, কোথায় বোঝেননি আমাকে জাস্ট কমেন্ট করবেন, দেখবেন যে আমি আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। আসেন বৃত্তটা আমরা একটু বোঝার চেষ্টা করি, বৃত্তটা একটু বোঝার চেষ্টা করি যে বৃত্ত, আমি আমার এখানে একটি বৃত্ত আঁকলাম, বুঝেন ঘটনাটা খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। তো আমি আপনাদেরকে বলছি যে বৃত্তের হচ্ছে টোটাল 6টা অংশ। আমি তাহলে কি বললাম, বৃত্ত হচ্ছে 6টা অংশ, খুবই মনোযোগ সহকারে আস্তে আস্তে বুঝতে হবে বৃত্তের কয়টা অংশ। বৃত্তের অংশ 6টি, বৃত্তের বৃত্তের 6টি অংশ, কয়টি অংশ, 6টি অংশ। এখন আসি যে এই 6টি অংশ কি কি। প্রথম যে অংশটার কথা বলবো যেখান থেকে বৃত্তের উৎপত্তি, সেটা হচ্ছে কেন্দ্র। এটা হচ্ছে বৃত্তের কি, কেন্দ্র। আমরা প্রথমে বেসিকটা দিব, বেসিকের পরে আমরা কিন্তু সেই রিলেটেড কোশ্চেনগুলো সলভ করবো, আমার সাথেই থাকুন। এইটা বললাম আমি কেন্দ্র, এটাকে কি বললাম, কেন্দ্র। তো বৃত্তর কেন্দ্র হচ্ছে মাঝে থাকে, বৃত্তর কেন্দ্র কি হয়, মাঝে থাকে। এখন বৃত্তর কেন্দ্র তো মাঝে থাকে, আমি বুঝলাম যে বৃত্তর কেন্দ্র মাঝে থাকে। এখন আসেন যে এই কেন্দ্র, আমি 1 নম্বরে বললাম যে এই 1 নম্বর হচ্ছে এটা বললাম যে কেন্দ্র, বৃত্তের প্রথম অংশের নাম বললাম কেন্দ্র। এই কেন্দ্র থেকে যেটা হয় সেটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ পরিমাণ দূরত্ব নিয়ে বৃত্তটা আঁকা হয়। ব্যাসার্ধ পরিমাণ দূরত্ব নিয়ে। এখন ব্যাসার্ধটা কি, ধরেন ঘটনাটা হচ্ছে এরকম যে এইখান থেকে এই পর্যন্ত আপনি একটা দূরত্ব নিলেন, এইখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব নিলেন, নিয়ে আপনি যেটা করলেন এইভাবে ঘোরায় হচ্ছে আপনি বৃত্তটা আঁকলেন। খেয়াল করেন এইখান থেকে এই পর্যন্ত বৃত্তটা, এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আপনি এইভাবে ঘোরায় হচ্ছে কম্পাস দিয়ে বৃত্তটা আঁকলেন। তার মানে ব্যাপার হচ্ছে কি, আপনি এর মানেটা বোঝায় যে আপনি এইখানে যতগুলো লাইন টানবেন কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই সবগুলোই কিন্তু ব্যাসার্ধ। যতগুলো আমি লাইন টানলাম সবগুলোই কি ব্যাসার্ধ। এখন আপনি যতগুলো, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এইটাই কিন্তু হচ্ছে আমার ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটি কিন্তু হচ্ছে ব্যাসার্ধ, যে কোনো জায়গায়। তাহলে ব্যাসার্ধটা মনে রাখবেন যে কেমন, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, পরিধির দূরত্ব। এখন তাহলে পরিধি কিন্তু বলা হয়ে গেল, পরিধির দূরত্ব সেটা কেমন, পরিধিটা হচ্ছে এইটা। এই যে আপনি এই যে আপনি বৃত্তচাপটা আঁকলেন, এই যে বৃত্তচাপ এইভাবে গোল করে আঁকতেছেন, এটা হচ্ছে চাপ বলা হয়। এটাকে বলা হয় বৃত্তচাপ। এটাকে কি বলা হয়, বৃত্তচাপ। মানে টোটালটা যখন হয়ে যাবে তখন তাকে বলা হবে হচ্ছে পরিধি। তাহলে আমরা 3 নম্বর আরেকটা অংশ শিখলাম, সেটা হচ্ছে পরিধি, বৃত্তর পরিধি। এখন পরিধি নিয়ে আরো কিছু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। পরিধি নিয়ে আরো কিছু কথা বলবো, একটু মনোযোগ সহকারে আপনারা শোনেন। ঘটনাটা হচ্ছে এটা যে আপনি জানেন যে এটা হচ্ছে পরিধি। এই যে পুরো সার্কেলটা, এটা হচ্ছে পরিধি। এখন ধরেন আমার এই সার্কেল থেকে এইটুকু হচ্ছে আপনি এখান থেকে এই পর্যন্ত আপনি কেটে এখানে নিয়ে চলে আসলেন। তাহলে এইটাকে বলা হবে হচ্ছে চাপ। এটাকে কি বলবে, এটা বলে বৃত্তচাপ। এটা হচ্ছে বৃত্তচাপ, মানে পরিধির একটা অংশ বৃত্তচাপ। তো পরিধির একটা অংশ বৃত্তচাপ, তার মানে বৃত্তচাপও কিন্তু আমার একটা অংশ, বৃত্তচাপ। তাহলে এইগুলো খাতায় কিন্তু লিখে নিতে হবে, বৃত্তচাপ। এখন আসেন দুইটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে আমাদের প্রবলেম হয়, 5 নাম্বারটা আমি লিখবো, সেটা হচ্ছে বৃত্তের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জ্যা, আর একটা হচ্ছে ব্যাস। একটা হচ্ছে জ্যা আর একটা হচ্ছে কি ব্যাস। এখন এই জ্যা আর ব্যাসের মধ্যে আমাদের একটু গুলিয়ে যায়, এটা আমরা শেখার চেষ্টা করব। জ্যা এবং ব্যাসের মধ্যে আমাদের গুলিয়ে যায়, এটা আমরা বোঝার চেষ্টা করব। খেয়াল করেন বৃত্তের পরিধির যে কোনো একটি অংশ থেকে, ধরেন বৃত্তের পরিধি এই একটা মানে তার একটা কি পয়েন্ট, এইখান থেকে শুরু করে এই পরিধির ভিতরে অন্য যে কোনো একটা পার্টে, ধরেন আপনি এইখানে আপনি অন্য এখানে একটা কি করলেন, বিন্দু নিলেন, নিয়ে এইবার এটা যোগ করলেন।
এই যে যোগ করলেন এটাকে কি বলা হবে? এইটা হচ্ছে জ্যা। তাহলে কত ধাপে জ্যা হইতে পারে? ধরেন এইখানে একটা ফোঁটা নিলেন, এইখানে একটা ফোঁটা নিলেন, নিয়ে এভাবে যোগ করলেন। এটাও কিন্তু একটা জ্যা। আচ্ছা, ধরেন আপনার মনে চাইছে যে এইখানে একটা নিবেন, এইখানে একটা নিবেন। এইটা কিন্তু জ্যা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এইটা, এইভাবে আপনি শত জ্যা আঁকতে পারবেন, শত জ্যা আঁকতে পারবেন, শত জ্যা আঁকতে পারবেন। এখন আপনাকে যদি বলা হয় যে সবথেকে বড় জ্যা কোনটি হবে? সবথেকে বড় জ্যা কোনটি হবে? সবথেকে বড় জ্যা। খেয়াল করে দেখেন, এই বৃত্তের আপনি যতগুলো জ্যা নিন না কেন, যতগুলো জ্যা আপনি নেবেন না কেন, দেখেন খেয়াল করে দেখেন। ধরেন এইখানে হচ্ছে আমার কেন্দ্র। অর্থাৎ দেখেন খেয়াল করে দেখেন, ধরেন আমি এই একটা জ্যা নিলাম, এই একটা জ্যা নিলাম। আমি একটু দেখাই, আপনাদেরকে এঁকে দেখাই। খেয়াল করেন। এই এবার ধরেন যে আমি এভাবে নিয়ে গেলাম। অনেকগুলো জ্যা আমি আঁকতেছি। খেয়াল করে দেখেন, এর মধ্যে সবথেকে বড় যে জ্যাটি হলো সেটা হচ্ছে এই জ্যাটা। এই জ্যাটা সবথেকে বড় হলো। এখন এই জ্যাটা হচ্ছে কেন্দ্র দিয়ে গেছে। মানে কেন্দ্রকে ছেদ করে গেছে। মানে কেন্দ্র দিয়ে গেছে। তাহলে ব্যাপারটা কি হইলো? ব্যাপারটা হলো যে কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায়, এই জ্যাটা হচ্ছে সবথেকে বড় জ্যা। কিন্তু তখন আর তার নাম জ্যা থাকে না। তখন তার নাম হয়ে যায় হচ্ছে ব্যাস। তখন তার নাম কি হয়ে যায়? ব্যাস। ব্যাস হয়। এবং একটু লক্ষ্য করে দেখবেন, একটু লক্ষ্য করে যদি খেয়াল করে দেখেন, তাহলে এই ব্যাপারটা খেয়াল করে দেখেন, এই একটা বৃত্ত যে আমি আঁকলাম, ধরেন এই একটা বৃত্ত আঁকলাম। তো এখন এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে আপনি এখানে একটা ব্যাসার্ধ আঁকলেন, আবার এখানে একটা ব্যাসার্ধ আঁকলেন। এই দেখেন ২ টা মিলেই কিন্তু ব্যাস হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা। ব্যাস হচ্ছে কি? বৃহত্তম জ্যা। আরেক নম্বর হচ্ছে আমরা বলতে পারি, যদি বৃত্তের ব্যাসার্ধ হয় r, ব্যাসার্ধ যদি r হয়, তাহলে ব্যাস হবে হচ্ছে 2r। 2r কেন হয়? কারণ দেখেন ২ বার r যোগ করেই কিন্তু ২ বার r যোগ করেই হচ্ছে আমার ব্যাসার্ধ। অর্থাৎ এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ যোগ করেই কিন্তু কি হচ্ছে? আমার ব্যাস হচ্ছে। তার মানে আমরা শিখলাম যে ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা। এটা আমরা শিখলাম। আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হচ্ছে কি? ব্যাসার্ধের দ্বিগুণ। এখন আসেন আমরা আরো কিছু জিনিসপত্র শিখব, এটা গুরুত্বপূর্ণ হবে। সেটা হচ্ছে বৃত্তের আরেকটা জিনিস আছে, বৃত্তের যখন ক্ষেত্রফল বলা হয় তখন আমরা পাই, এই পাইটা নিয়ে আলোচনা করব। এটা আমরা এভাবে শিখছি 22/7। আসলে এই পাইয়ের মান 22/7 কিন্তু এক্স্যাক্টলি না। অর্থাৎ এইটাকে সহজভাবে 22/7 লেখা হয়েছে, কিন্তু এটা 3.1416 এভাবে চলতে থাকে। অর্থাৎ এই পাইটা, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এটা কি? একটা অমূলদ সংখ্যা। অর্থাৎ এটি কিন্তু কোনো মূলদ সংখ্যা নয়। এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ আপনি বলতে পারবেন যে মূলদ সংখ্যা সাধারণত যদি কোনো ভগ্নাংশ আকারে লেখা যায় 22/7, এটা তো ভগ্নাংশ। তাহলে কেন সেটি মূলদ হচ্ছে না? এটা আপনার প্রশ্ন আসতে পারে। আসলে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটা একটা কাছাকাছি মান 22/7 দেওয়া, কিন্তু পাই কিন্তু এক্সাক্টলি এই জিনিসটা না। আচ্ছা, এইটা একটা জিনিস আপনাদেরকে বলে গেলাম। পরিধি, পরিধি আমি বলে গেলাম যে পরিধি হচ্ছে এই পুরো সার্কেলটা কেন্দ্র। কেন্দ্রটা আপনারা জানলেন। বৃত্তচাপটা আপনারা দেখলেন। জ্যা। এখন একটা কথা বলি, আমরা বৃত্তের এর পরে যত অঙ্ক করব না কেন বা যত কিছু দেখব না কেন, সবকিছুই কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে এই অংশগুলো নিয়েই কিন্তু ব্যাখ্যা হবে। অর্থাৎ বৃত্তের যত কঠিন ম্যাথ আছে বা যা কিছু আছে না কেন, সবগুলো কিন্তু এই রিলেটেডই। এর ভিতরে অনেক কিছু আসবে, সেগুলো আস্তে আস্তে শিখবো। তো বৃত্তেও এবং বৃত্তের অংশসমূহ কিন্তু একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এইবার একটা কথা বলি, সেটা হচ্ছে বৃত্ত আঁকা। ধরেন বৃত্ত আঁকবেন, এই যে বৃত্ত, এই বৃত্ত আঁকবেন, বৃত্ত আঁকা। এইটা নিয়েও কিন্তু অনেক কথা আছে যে আপনি যে একটা বৃত্ত আঁকবেন, একটা বৃত্ত আঁকতে গেলে আসলে আপনার কি দরকার? একটা বৃত্ত আঁকতে গেলে কি দরকার? খেয়াল করে দেখেন। আপনি ১ম অঙ্কটি খেয়াল করে দেখেন কি বলা আছে? ২টি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে? আপনাকে প্রশ্ন করছে ২টি নির্দিষ্ট বিন্দু দিয়ে আপনি কতগুলো বৃত্ত আঁকতে পারবেন? ২টি নির্দিষ্ট বিন্দু। এই প্রশ্নটা আপনারা অ্যান্সার করতে লাগেন। অ্যান্সার করতে আমি আপনাদের পুরোটা ব্যাখ্যা দিব, এবং এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, আপনার সামনে কিন্তু প্রাইমারির প্রধান শিক্ষকের কিন্তু পরীক্ষা আছে। প্রধান শিক্ষক এটা বিগত সালে এসেছে। নিবন্ধনেও কিন্তু আসছে। পাশাপাশি আপনার কিন্তু এই যে সহকারী পল্লী উন্নয়নে আসছে এবং পরিবার পরিকল্পনাতে আসছে। আপনারা একটু হচ্ছে এইটা করতে লাগেন। একটু এটা অ্যান্সার করেন, আমি অ্যান্সারটা দেখতে চাই। আচ্ছা, আপনারা একটু লেখেন যে একই সরল রেখায় অবস্থিত। সবাই লেখেন, একই সরল রেখায় সরল রেখায় অবস্থিত। একই সরল রেখায় অবস্থিত নয় এমন
এগুলো লিখে রাখেন, কারণ এগুলো পরীক্ষা আসবে, বিগত সালে আসছে। অবস্থা না, এমন 3টি বিন্দু দিয়ে, এমন 3টি বিন্দু দিয়ে আপনি, আচ্ছা এখানে একটু ফাঁকা রাখলাম, এখানে একটু, আচ্ছা এখানে যাই লিখলাম, এখানে আমি একটু ফাঁকা রাখি, ফাঁকা রেখে রাখলাম ধরেন। আচ্ছা এবার 2 নম্বরটা আসেন, আমি একটু ফাঁকা রাখি। তাহলে আমি বললাম যে একই সরলরেখায় অবস্থিত নয় এমন 3টি বিন্দু, এই কথাটি কিন্তু আমি বলে গেলাম। এবার আরেকটা লিখি, একই সরলরেখায় অবস্থিত, সরলরেখায় অবস্থিত, এটা লিখে রাখেন, এমন 3টি বিন্দু, এমন 3টি বিন্দু দিয়ে ড্যাশ, আচ্ছা এখানে আরেকটা জিনিস আঁকা যায় লিখলাম, এখানে বৃত্ত লিখলাম, বৃত্ত আঁকা, আঁকা যায়, তাহলে সুবিধা হবে। ওকে ফাইন। আচ্ছা ড্যাশ বৃত্ত আঁকা যায়, আঁকা যায়। দেখুন পার্থক্য হচ্ছে একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত নয়। এবার আসেন 3 নম্বরটা আসেন, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, দুটি, ওই যে আমাদের উপরটা, নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশ বৃত্ত আঁকা যায়, আঁকা যায়। ওকে ফাইন। এখন আপনারা এই তিনটা হচ্ছে 1 2 3, একটু উত্তর করেন তো। একই সরলরেখায় অবস্থিত নয়, একই সরলরেখায় অবস্থিত নয় এমন 3টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়। কয়টি বৃত্ত আঁকা যায়? একটি বৃত্ত আঁকা যায়। একই সরলরেখায় অবস্থিত এমন 3টি বিন্দু দিয়ে, ঠিক আছে, কোনো বৃত্ত আঁকা যায় না, কোনো বৃত্ত আঁকা যায়, এখানে কি হবে না, কোনো বৃত্ত আঁকা যায় না। আর দেখেন দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। কি হবে? অসংখ্য, অসংখ্য বৃত্ত আঁকা যায়। অসংখ্য, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আপনি অসংখ্য বৃত্ত আঁকতে পারবেন। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আপনি কি করতে পারবেন? অসংখ্য বৃত্ত আঁকতে পারবেন। এই তিনটা থেকে পরীক্ষায় একটা আসে, এই তিনটা থেকে পরীক্ষা একটা আসে, কখনো এইটা আসে, অলরেডি আপনারা সবাই উত্তর দিচ্ছেন এ, যেটা ভুল। আসলে এটা উত্তর হবে হচ্ছে অসংখ্য। উত্তর কি হবে? অসংখ্য উত্তর হবে। 1-এর 1 হবে, অর্থাৎ এখানে হবে একই সরলরেখায় অবস্থিত এমন 3টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়। একই সরলরেখায় অবস্থিত এমন 3টি বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকা যায় না। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়, তাহলে উত্তর হবে অসংখ্য। পয়েন্ট টু বি নোটেড, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন 2 নম্বরটা আসেন, একই সরলরেখায় অবস্থিত নয় এমন ন্যূনতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়? অবস্থিত নয়, এটা উত্তর করেন। এইটা পিএসসি তে আসছে 2018 সালে, গণপূর্ত মন্ত্রণালয়ে আসছে 17 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ আপনারা জানেন যে ম্যাক্সিমাম কোশ্চেন করে পিএসসির বিগত সালের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটি বিভিন্ন জায়গায় কিন্তু রিপিট হয় এবং এটি এই ধরনের অঙ্ক নিবন্ধনে কিন্তু বারবার আসছে বলে আমি দিয়েছি। প্রাইমারি প্রধান শিক্ষক, বিসিএস যাদের আছে সবার, অর্থাৎ সব প্ল্যাটফর্মে, সব ইয়ের জন্য হচ্ছে এটি গুরুত্বপূর্ণ। এখন আমাকে বলতে হবে একই সরলরেখায় অবস্থিত নয়। আমি কিন্তু একটু আগে 3টা লিখে দিছি, তার মধ্যে আছে, আমাকে এখন আমার এই যে সোনা ময়না স্টুডেন্টরা আমাকে 2 নম্বরের অ্যান্সারটা আমাকে কমেন্ট করে বলবেন। আমি একটু আগে পড়িয়েছি, এই যে কি পড়িয়েছি এইটা আপনাদেরকে পড়াইছি, পড়ানোর পরে আমাকে এটা উত্তর করে দিতে হবে। বলেন। ওকে 3টা, তাহলে আমরা একটু উত্তরটা দেখি যে আপনারা সঠিক উত্তর দিয়েছেন কিনা। এই দেখেন উত্তর কিন্তু 3টা আছে, তাই না? এই সঠিক উত্তর কিন্তু আমরা দেখে নিলাম, সবাই কিন্তু এবার 3টা মারছে। তার মানে আমরা কি শিখছি? আরো একবার রিপিট করে যাই, যারা পরে জয়েন করেছেন তাদের জন্য। একই সরলরেখায় অবস্থিত নয় এমন 3টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়। একই সরলরেখায় অবস্থিত এমন 3টি বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকা যায় না। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। তাহলে আমরা কিন্তু এইটা শিখে গেলাম। এবার আমাদের দ্বিতীয় টপিক, বৃত্তের অভ্যন্তরীণ কোণ নির্ণয়। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা স্টুডেন্টরা বুঝি না, যে বৃত্তের অভ্যন্তরীণ যে কোণ নির্ণয়টা, এটা অনেকে পারি না। আচ্ছা তাহলে আসেন আমরা বৃত্তের অভ্যন্তরীণ কি কি কোণ আছে। বৃত্তের অভ্যন্তরীণ কেন্দ্রস্থ কোণ আছে, বৃত্তস্থ কোণ আছে, আর অর্ধবৃত্তস্থ কোণ আছে। এইগুলো আমরা একটু শিখবো। আসেন খুবই ভালোভাবে শিখবো। তো প্রথমে কথা হবে কেন্দ্রস্থ কোণ নিয়ে, খুবই মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। অর্থাৎ একেবারে বেসিক থেকে, কোনো সময়ের প্যারা নাই, কিছু নাই, রিজি ক্যারিয়ারে এইগুলার কোনো প্যারা নাই। আপনারা হচ্ছে খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন, কোনো প্যারা নাই। দেখেন আমি এক এক করে বুঝাই যাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমরা প্রথমে শিখবো বৃত্তস্থ কোণ। দেখেন খেয়াল করে দেখেন,
তো কেন্দ্রস্থ কোণ, প্রথমে কি শিখবো? কেন্দ্রস্থ কোণ। প্রথমে কথা বলছি কেন্দ্রস্থ কোণ নিয়ে। তো একটা বৃত্তর কেন্দ্র থেকে যে কোণের সৃষ্টি হয়, এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে যে কোণের সৃষ্টি হবে সেটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্র থেকে যে কোণের সৃষ্টি হবে সেটি হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। আবারও বলি, কেন্দ্র থেকে, এইবার বলছে বৃত্তস্থ বা পরিদিস্থ কোণ, অর্থাৎ কেন্দ্র থেকে আপনার যে কোণ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ। এবার বৃত্তস্থ বা পরিদিস্থ কোণ কি সেটা আমরা দেখি। দেখেন, এই ধরেন আমি এইখানে একটা আমি বৃত্ত আঁকলাম, পরে বুঝাইতেছি বিস্তারিত। দেখেন, এখানে একটা বৃত্ত আঁকলাম। তো এই বৃত্তের এবার বলছে বৃত্তস্থ বা পরিদিস্থ কোণ। কথাটা বোঝেন, বৃত্তস্থ অথবা পরিদিস্থ। পরিধি কোনটা? পরিধি হচ্ছে এই সার্কেলটা, এই সার্কেলটা হচ্ছে আমার পরিধি। তাহলে এই পরিধির কোনো একটা অংশ নিয়ে যে হচ্ছে কোণ সৃষ্টি হবে, যেমন ধরেন এই পরিধির আপনি যে কোনো দুইটা জায়গাতে আপনি দুইটা বিন্দু নেন। ধরেন আমি এইখানে একটা বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু নিলাম, বুঝেন ব্যাপারটা, আর এখানে একটা বিন্দু নিলাম, নিয়ে আমি হচ্ছে এই রকম একটা কোণ আঁকলাম। কোণটা কই হইলো ভাই? কোণটা হইলো এই যে এই কোণটা হলো, তাহলে এইটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। এটা কি আমার কেন্দ্রস্থ কোণ। এখন এটা হচ্ছে আমার বৃত্তস্থ বা পরিদিস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কোটা? ধরেন কেন্দ্র থেকে আপনি এই রকম একটা কোণ নিলেন, তাহলে কেন্দ্রস্থ কোণ হলো। আচ্ছা, আপনার মনে যদি চাই যে এইভাবে নিব না স্যার, আমি নিব এইভাবে, ওকে ফাইন, নেন আপনি, সমস্যা নেই। তো এটা একটা কেন্দ্রস্থ কোণ, বুঝেন, কেন্দ্র থেকে সৃষ্টি হয়েছে। এই যে কেন্দ্র থেকে সৃষ্টি হলো, আপনি কেন্দ্র থেকে সৃষ্টি হওয়া অর্থাৎ এই যে হচ্ছে কোণের যে শীর্ষবিন্দু সেটা যদি কেন্দ্রতে থাকে তাহলে কেন্দ্রস্থ কোণ। আর এই কোণের শীর্ষবিন্দুটা, কোণের যে শীর্ষবিন্দু, একটা কোণের যে শীর্ষবিন্দু কাকে বলে? এই দুইটা বাহু যেখানে মিলিত হয়, এইটা যদি বৃত্তের পরিধির কোনো অংশে কি হয়, মিশে যায় বা ছুঁয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? পরিদিস্থ কোণ বলবো। ওকে, তাও এইটা আমরা ইচ্ছা করলে এভাবে আঁকতে পারি। ধরেন আপনার মনে পড়ছে যে এইরকম স্যার দেখতে দেখতে অভ্যস্ত, আপনি এই জায়গাতে নেন, নিয়ে এইভাবে আঁকেন একটা কোণ, এটাও কিন্তু একটা পরিদিস্থ কোণ। কেন হলো? কারণ দেখেন এই যে একটা কোণ হলো, এই কেন্দ্রের শীর্ষবিন্দুটা আলটিমেটলি পরিধির সাথে যুক্ত আছে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ধরেন এরকম আঁকলাম একটা, একে দেখালাম। এবার আসেন অর্ধবৃত্তস্থ কোণ কি? অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এইটা, যে ধরেন একটা বৃত্ত আপনি আঁকলেন, একটা বৃত্ত আপনি আঁকলেন, এখন এই বৃত্তের অর্ধেক পরিধি, অর্ধবৃত্তস্থ মানে অর্ধেক পরিধি, অর্ধেক পরিধি, অর্ধেক পরিধি, অর্ধেক পরিধি, অর্ধেক পরিধির দিকে তাকান, অর্ধেক পরিধি। তো এই বৃত্তের অর্ধেক পরিধি হচ্ছে ধরেন এখান থেকে এই পর্যন্ত, মানে টোটাল এইটুকু, এইটুকু হচ্ছে কি অর্ধবৃত্তস্থ, অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের উপর আপনি যে কোণটা আঁকবেন সেটি হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ হবে, অর্ধবৃত্তস্থ কোণ হবে। এখন ধরেন আপনি এই অর্ধবৃত্তস্থের যে কোনো একটা জায়গাতে আপনি একটা শীর্ষবিন্দু নেন, নিয়ে এইভাবে একটা কোণ আঁকেন, তাহলে এই কোণটা হবে হচ্ছে আপনার অর্ধবৃত্তস্থ কোণ। এবং মনে রাখবেন এই অর্ধবৃত্তস্থ কোণ সবসময়ের জন্য 90 ডিগ্রি হয়। কি হয়? 90 ডিগ্রি হয়। আর যেটা হচ্ছে এই যে কোণটা, অর্থাৎ যেটা আমরা বৃত্তস্থ পরিদিস্থ কোণ, অর্থাৎ এইটা যে কোনো কিছু হইতে পারবে, আপনার বেশি হইতে পারে, কম হইতে পারবে। এবার দেখেন আপনার হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আমরা কিন্তু দেখলাম কেন্দ্র থেকে। আসেন, তো এর পাশাপাশি আমরা আরো একটা জিনিস শিখবো, এর পাশাপাশি আরো একটা জিনিস শিখে যাই, সেটা হচ্ছে যে বৃত্তের আরো তিনটা কোণ আছে, আরো তিনটা কোণ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করি। আরো তিনটা কোণ আছে, সেই তিনটা নিয়ে আমরা আলোচনা করব, সেই তিনটা নিয়ে এখন আলোচনা করি। আসেন, সেটা হচ্ছে আমরা এখানে শিখবো, সেটা হচ্ছে উপচাপ, উপচাপ, উপচাপ শিখবো। আমরা শিখবো অধিচাপ। কি শিখবো? অধিচাপ, অধিচাপ। ওকে, আমরা আর একটা শিখবো যে বৃত্তের অধিচাপের পরে আমরা শিখবো বৃত্ত, উপচাপ, অধিচাপ, আর অর্ধবৃত্ত চাপ, এটা আমরা শিখবো। এখন আসেন উপচাপ, অধিচাপ। উপকথাটার মানে হচ্ছে ছোট, উপকথাটার মানে কি? উপকথাটার মানে হচ্ছে ছোট, উপকথাটার মানে হচ্ছে ছোট, ছোট। আর এই অধিকথাটার মানে হচ্ছে বড়, অধিকথাটার মানে হচ্ছে বড়, অধিকথাটার বড়। আর অর্ধ কথাটার মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক, অর্ধেক কথাটার মানে হচ্ছে অর্ধেক। তার মানে দেখেন এই যে ছোট, ছোট কি ছোট? ছোট হচ্ছে পরিধি, ছোট হচ্ছে কি পরিধি, পরিধি অর্ধেকের ছোট। আর অধিকত বড়, কিসের বড়? পরিধির অর্ধেকের বড়, পরিধির অর্ধেকের বড়, পরিধির পরিধির অর্ধেকের বড়, অর্ধেকের বড়। আর পরিধির অর্ধেকের ছোট, পরিধির অর্ধেকের ছোট, অর্ধেকের ছোট। আর এটা হচ্ছে অর্ধেকের সমান। আসেন, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে অর্ধেক কোথায় হয়? এইখান থেকে এই পর্যন্ত অর্ধেক, এই অর্ধেকের থেকে ছোট,
এই অর্ধেক থেকে ছোট যে কোনো চাপ নেবেন, অর্ধেকের থেকে ছোট যে কোনো চাপ, ধরেন অর্ধেকের থেকে ছোট একটা চাপ নিলেন, আপনি এইটুকু নিলেন, এই যে এইটুকু নিলেন, এই চাপের এই যে আপনার চাপটা তাহলে হলো এখান থেকে এই পর্যন্ত চাপ হলো, অর্ধেকের থেকে ছোট চাপ নিলেন মানে উপচাপ নিলেন। এই উপচাপের ভিতরে যদি কোনো আপনি কোণ আঁকেন, ধরেন আপনি এই জায়গাটা একটা কোণ আঁকলেন, এই যে এইভাবে একটা কোণ আঁকলেন, এই কোণটা সবসময়ের জন্য হয় 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় মানুষ স্থূল কোণ হয়, কি হয়? স্থূল স্থূল কোণ হয়। তাহলে আমরা শিখব যে উপচাপ, উপচাপে উপ উপচাপে উপচাপে সৃষ্টি হয়, উপচাপে উপচাপে কি সৃষ্টি হয়? উপচাপে সৃষ্টি হয় স্থূল কোণ, স্থূল কোণ, উপচাপে সৃষ্টি হয় স্থূল কোণ। এবার আসেন অধিচাপ, অধিচাপ মানে ধরেন এই যে অর্ধেক এই পর্যন্ত, তার থেকে আপনি বড় নিবেন, তার থেকে বড় চাপ নিলে আপনাকে এই অর্ধেকের থেকে বড়, ধরেন আমি এইভাবে নিলাম, এইভাবে নিলে দেখেন অর্ধেকের থেকে বড় হয়ে গেছে ভাই, দেখেন অর্ধেকের থেকে বড় হয়ে গেছে, ঠিক আছে, অর্ধেকের থেকে বড় হয়ে গেল, দেখেন এই যে অর্ধেকের থেকে বড় নিলাম, ঠিক আছে। এবার এইখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, দিয়ে এর মাঝখানে যে কোনো একটা বিন্দুতে, ধরেন এইরকম একটা বিন্দুতে আপনি এরকম একটা কোণ আঁকলেন, এই কোণটা হবে 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে ছোট হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। তার মানে এইটা হবে এই যে অধিচাপ, এই যে অধিচাপ, অধিচাপটা হবে মনে রাখবেন এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ হবে, এটা হবে সূক্ষ্ম কোণ, এটা কি হবে? সূক্ষ্ম কোণ হবে, অধিচাপ কি হবে? সূক্ষ্ম কোণ। এবার আসেন তাহলে আমরা শিখলাম যে উপচাপে, উপচাপে হয় স্থূল কোণ, স্থূল কোণ সৃষ্টি হয়, অধিচাপে হয় সূক্ষ্ম কোণ। আর এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ, অর্ধচাপ, অর্ধচাপে যেটা হয়, অর্ধচাপ মানে হচ্ছে চাপের অর্ধেক, এই দেখেন এই টোটাল পরিধির অর্ধেক, টোটাল পরিধির অর্ধেক যখন নিলেন, টোটাল পরিধির অর্ধেক নেওয়া মানে আপনি এই অর্ধেকটুকু নিলেন, এই অর্ধেকের উপর আপনি যে কোনো বিন্দুতে যদি কোণ আঁকেন, ধরেন এইরকম একটা বিন্দুতে আপনি কোণ আঁকলেন, এইভাবে একটা কোণ আঁকলেন, এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা কি হবে? 90 ডিগ্রি হবে। বা আপনি যদি এইভাবে চান এখানে না এঁকে আপনি এখানে আঁকবেন, তাও কোনো বিষয় না, যে কোনো বিন্দুতে এই চাপের অর্ধবৃত্তের যে কোনো বিন্দুতে আপনি আঁকলে সেটা 90 ডিগ্রির সমান হবে। তার মানে আমরা শিখলাম যে অর্ধবৃত্ত চাপে কি হয়? অর্ধবৃত্ত চাপে সমকোণ সৃষ্টি হয়, সমকোণ সৃষ্টি হয়, এটা কিন্তু আমরা শিখলাম, সৃষ্টি হয়। তাহলে আমরা কি কি শিখলাম? উপচাপ শিখলাম, আমরা এই উপচাপে স্থূল কোণ, আমরা শিখলাম অধিচাপ হচ্ছে কি? সূক্ষ্ম কোণ। আর একটা শিখলাম কি? অধিচাপ, ক্যামেরা কি বন্ধ হয়ে গেছে নাকি? আচ্ছা, এবার হচ্ছে অধিচাপে, এখানে কিন্তু শো করতেছে না। আচ্ছা, এবার দেখেন এখানে কি আছে? অর্ধবৃত্ত চাপে কি হয়? অর্ধবৃত্ত চাপে হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ সৃষ্টি হয়, 90 ডিগ্রি বা সমকোণ কি হয়? সৃষ্টি হয়। ওকে, অধিচাপ আজকে সবাই কোথায় গেল? ওকে, সবাই কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে আমাকে একটু ক্লিয়ার লিখে জানাইতে হবে, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমাকে একটু ক্লিয়ার লিখে, লাল কালিটা বিষয়টা ফুটতেছে না, তাই না? ওকে ওকে, অর্ধচাপে হয় সমকোণ, রাইট, এগুলো খাতায় লিখে রাখেন, এখনই খাতায় লিখে, উপচাপে স্থূল কোণ, অধিচাপে সূক্ষ্ম কোণ, এটা কিন্তু বিগত সালে অনেকবার করে আসছে। ওকে, আর একটা জিনিস আমরা বলে দেই, সেটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ, মনে রাখবেন এটা, এইটা আপনারা সবাই মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে, আচ্ছা এটা মনে রাখবেন, বৃত্তের 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 এটা মুখস্থ রাখেন, বৃত্তের কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ অথবা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কোণের কি? দ্বিগুণ, এটা আমরা শিখবো, দ্বিগুণ। বৃত্তের কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ মানে হচ্ছে এই কোণটা যা হবে তার সাথে 2 গুণ করলে, মানে 2 গুণ বৃত্তস্থ কোণ, 2 গুণ বৃত্তস্থ কোণ, 2 গুণ বৃত্তস্থ কোণ, 2 গুণ কি হবে? বৃত্তস্থ কোণ 2 গুণ বৃত্তস্থ কোণ ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ, অথবা আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ। তার মানে আমরা বলতে পারি কি যে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটা আমরা জানবো, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, সবাই একটু খেয়াল করেন, একটা উদাহরণ দিয়ে বলি, এই একটা বৃত্ত আঁকলাম, ওকে, তো এই বৃত্তের ধরেন একটা কেন্দ্রস্থ কোণ, একটা বৃত্তস্থ কোণ আঁকলাম, এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। এখন এইখানে একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে, এখানে একটা কি হয়েছে? কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে। কারণ আপনাকে বললো যে এইটা, ধরেন এই হচ্ছে আমারটা
এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন এখানে একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে। কারণ আপনাকে বললো যে এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত, এই কোণটা এইটা কত, এটা হচ্ছে 100 ডিগ্রি হবে। এটা কত হবে? 100 ডিগ্রি। এটা আমরা জানবো। মানে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা মুখস্থ করব। এটা আমরা কি করব? মুখস্থ করে ফেলবো। তাহলে আমরা অনেক এমসিকিউ পেরে যাব। ওকে, আর মহসিনা ফেরদৌস কিন্তু লিখে ফেলতেছে, অর্থাৎ সে কিন্তু পুরো মনোযোগ দিয়ে ক্লাস করতেছে। তাহলে আমরা এবার অঙ্কে চলে যাই। আসেন অঙ্কে চলে যাই। আমাকে 3 নম্বর অঙ্কের উত্তর বলতে হবে। কে কে উত্তর করতে পারবে? আপনাদের অলরেডি বেসিকটা আমি দিয়ে দিয়েছি। আর আমার রিকোয়েস্টে ভিডিওটা একটু শেয়ার করবেন। এইটা আমাকে বলতে হবে যে এই যে একটা চিত্র, এই চিত্রে আপনাকে বলছে নিচের চিত্রে, কেউ ভয় পাবেন না এই ধরনের অঙ্ক দেখলে। নিচের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এখানে কোণ বিএসি, কোণ বি এ সি, তার মানে হচ্ছে এই কোণটা হচ্ছে 41 ডিগ্রি। তাহলে আপনাকে বলছে বি ও সি, মানে এই কোণটা কত হবে। তার মানে আপনাকে বৃত্তস্থ কোণ দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণ বের করতে বলেছে। এই অঙ্কটা দেখেন পিএসসিতে 2018 সালে আসছে, গণপূর্ততে 17 সালে আসছে, তাই না? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন আমাকে বলেন যে এই অঙ্কটা উত্তর কত হবে। আমরা একটু আগে বললাম যে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে উত্তর কোনটা হবে? ঝটপট একটু করে ফেলেন, একটু ঝটপট করে ফেলেন, একটু ঝটপট করে কিন্তু। আচ্ছা, এটা উত্তর চাই। মহসিনা ফেরদৌস, অভিমানী মোহন, ওকে ফাইন, সবাই কিন্তু উত্তর দিতেছে। উড়ো চিঠি, উড়ো চিঠি। এখন বলেন 3-এর উত্তর কি হবে? 3-এর উত্তর কি হবে? 3-এর উত্তর কি হবে? ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাখি আক্তার, উনি কিন্তু উত্তর দিয়েছেন। ওকে, তানজিলা রিয়াজ উত্তর দিয়েছেন, নাহিদ কিন্তু উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু দেখতে পারলাম যে 3 নম্বরটা হচ্ছে কি হলো? 3 নম্বরটা হচ্ছে আমাদের উত্তর হলো। তাহলে এই ধরনের চিত্র দেখলে আর পরীক্ষায় ভয় পাবো? এই ধরনের চিত্র দেখলে আর আমরা পরীক্ষায় ভয় পাবো না, তাই না? তাহলে আমাদের হবে 41 ডিগ্রি গুণ 2 ইকুয়াল টু হবে 82 ডিগ্রি, তাই না? এটা আমাদের উত্তর। বলে তারজিনা খাতুনও কিন্তু উত্তর দিয়ে দিয়েছে, তারজিনা খাতুন কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, রাহুল আমিন নুরিও কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। আসেন 3 নম্বরটা তাহলে উত্তর হচ্ছে ডি, তাই না? আমরা দেখলাম, মিলিয়ে দেখলাম ডি। আসেন 4 নম্বরটা আমরা করি। 4 নম্বরটা আমরা করি। 4 নম্বরটা একটু আমরা করি। 4 নম্বরটা একটু করি। আচ্ছা, 4 নম্বরটা করার আগে আমরা একটু বেসিকে চলে যাব। 4 নম্বরটা করার আগে একটু বেসিকে চলে যাব। খুবই মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, এই ধরনের অঙ্কগুলো বারবার করে আসেন আমরা আরো একটু জিনিস শিখি। ধরেন এই একটা বৃত্ত, এই একটা বৃত্তের মাঝখানে একটা কিছু কিছু জিনিস তো আপনাদের মুখস্থ রাখতে হবে, কিছু কিছু জিনিস আপনাদের মুখস্থ রাখতে হবে। আমার ক্লাসের সাথে সাথে আপনারা লিখে রাখবেন। সেটা হচ্ছে এই জিনিসটা আপনারা সবাই লিখে রাখেন যে একটি বৃত্তের মধ্যে, এটা লেখেন, একটি বৃত্তের মধ্যে, একটি বৃত্তের মধ্যে, একটি বৃত্তের মধ্যে, একটি বৃত্তের মধ্যে চতুর্ভুজ আসলে, চতুর্ভুজ, চতুর্ভুজ আসলে, একটি বৃত্তের মধ্যে চতুর্ভুজ আসলে, চতুর্ভুজের, চতুর্ভুজের লিখে রাখেন, চতুর্ভুজের, চতুর্ভুজের, চতুর্ভুজের বিপরীত, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, কোণদ্বয়ের, কোণদ্বয়ের সমষ্টি, বিপরীতের কোণদ্বয়ের সমষ্টি কত হবে? বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো ব্যাপারটা আমি একটু ভিজুয়ালি দেখাচ্ছি, একটু খেয়াল করেন। এই ব্যাপারটা একটু ভিজুয়ালি আপনাদেরকে দেখাই, খেয়াল করে দেখেন। তো ধরেন এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের মাঝখানে একটা চতুর্ভুজ আঁকলাম। তো চতুর্ভুজ আঁকলে কি হলো? এই চতুর্ভুজের নাম দিলাম এ বি সি ডি। ওকে, তাহলে এই বি কোণ, কোণ বি, আর তার বিপরীত কোণ হচ্ছে কোণ ডি। এই কোণ ডি যদি যোগ করা হয় 180 ডিগ্রি হবে, হতেই হবে। আর কোণ এ আর কোণ সি, অর্থাৎ কোণ এ যোগ কোণ সি সমান সমান কত হতে হবে? 180 ডিগ্রি হতে হবে। অর্থাৎ একটি বৃত্তের মধ্যে চতুর্ভুজ আসলে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। সবার লেখা শেষ হয়েছে কিনা বলেন? তাহলে আমরা কিন্তু এবার কি করব? অঙ্কটি করব। সবার লেখা শেষ হয়েছে এটা বলেন? আচ্ছা, তাহলে আসেন এই অঙ্কটার দিকে খেয়াল করেন। এই অঙ্কটা যেটা হয়েছে, এই অঙ্কটা আমরা একটু খুবই চিন্তা করি। এই অঙ্কটা আপনাকে বের করতে বলেছে কি? এই অঙ্কটা বের করতে বলছে কোণ এক্স এর মান কত। এই অঙ্কটা বের করতে বলছে কোণ এক্স এর মান কত। এই অঙ্কটা কি বের করতে বলছে? কোণ এক্স এর মান কত, কোণ এক্স এর মান কত বের করতে বলছে। এখন খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ,
এইটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে আলাদা একটা কোণ। তো ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে, এটা 43তম BCS এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে কঠিন কিছু নাই। তো আমরা যদি এই কোণটা 180 ডিগ্রি পাই, তাহলে এই কোণটা কত হবে? 54 ডিগ্রি হবে। এইটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। আচ্ছা, একটু ডিপ কালার নেই আপনাদের বোঝার জন্য, এখানে মনে হয় এর উপর দিয়ে লিখলে, আচ্ছা এই কোণটা যদি হয় হচ্ছে 108 ডিগ্রি, এই কোণটা হবে 54 ডিগ্রি, আনডাউটেডলি 54 ডিগ্রি হবে, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন এইটা তো আপনাকে বের করতে বলি নাই, আপনাকে বের করতে বলছে কোন এক্স এর মানটা। এখন আপনি খেয়াল করে দেখেন এইখানে এই এ এ এই এ আচ্ছা এটা মুছে দিয়ে খেয়াল করে দেখেন, এইটা খেয়াল করে দেখেন যে এ বি সি ডি এটা হচ্ছে একটা চতুর্ভুজ, এটাও কি একটা চতুর্ভুজ, খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা চতুর্ভুজ। আচ্ছা, চতুর্ভুজ কেমনে হইলো সেই জিনিসটা একটু দেখাই দিই, এটা চতুর্ভুজ কেমনে হইলো। ধরেন এই এই হচ্ছে এই চিত্রটা আমি আঁকলাম, ওকে, এই চিত্রটাকে আপনি একটু কল্পনা করে দেখেন, এই চিত্রটাকে একটু কল্পনা করে দেখেন, একটু কল্পনা করে দেখেন যে ঘটনাটা কি হয়েছে। এখানে একটা রেখা দেখেন, এখানে একটা রেখা, ঠিক আছে, বাহু, এবার দেখেন এ একটা বাহু, এবার দেখেন এ একটা বাহু। সো এটা একটা চতুর্ভুজ হইলো না ভাই? এটা তো একটা চতুর্ভুজ হইলো। কি হইলো? এই এ বি, এইটা সি, এই যে ডি সি, আচ্ছা ডিসি হবে, সিডি না, এ বি ডিসি, ওকে, একই কথা, এ বি ডিসি, এ বি ডিসি চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজের এই কোণটা বিপরীত কোণ এইটা, এন্ড এই কোণটা হচ্ছে আপনার 54 আছে। তাহলে এই কোণটা আর এই কোণটা মানে কোণ এ আর কোণ ডি যোগ করেই তো 180 ডিগ্রি, একটু আগে যেটা বুঝালাম। এখন কোণ এর মান কত? 54। কোণ এর মান কত? 54। তাহলে 54 ডিগ্রি, তাহলে কোণ ডির মানটা আপনাকে বের করতে হবে। তাহলে কত হবে? কোণ ডির মান হচ্ছে 54, বাদ যাবে 180 বিয়োগ হচ্ছে 54, তাই না? তো 54 হলে কোণ ডি সমান সমান কত হবে? বিয়োগ করেন, বিয়োগ করলে পেয়ে যাবেন 6 1 2, অর্থাৎ 126 ডিগ্রি হবে, 126 ডিগ্রি হবে। তাহলে দেখেন এইটা 126 ডিগ্রি আমরা বের করলাম, এইটা 126 ডিগ্রি। কেন বের করলাম? কারণ আমরা জানি এই কোণটা কোণ এ আর কোণ ডি যোগ করে 180 ডিগ্রি হয়। তাহলে এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। 5 নাম্বারটা আমাকে বলতে হবে, এটা উত্তর কি হবে? 5 নম্বরটা উত্তরটা বলেন। দেখেন আপনাদেরকে আমি একটা কমিটমেন্ট দিয়েছি, সেটা হচ্ছে আমার ক্লাস যদি কেউ করেন হুবহু পরীক্ষা হলে বাঁধবে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমি যে কটা অঙ্ক দিব এই কটাই করবেন, পরীক্ষা হলে বাঁধবে। যদি এটা এদিক ওদিক হয় কিন্তু আপনি পরীক্ষা হলে পারবেন, নিশ্চিত থাকেন। এখন দেখেন এই কোণটাতে কি বলছে? চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ত্রিভুজ এ বি সি, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ এ বি সি এর অন্তর্লিখিত কোণ ওয়াই, ওয়াই সমান সমান 112 ডিগ্রি, ওয়াই সমান সমান কত? 112 ডিগ্রি, মানে এই কোণটা 112 ডিগ্রি দেওয়া। এখন আপনাকে বলছে কোণ এক্স কত, এই কোণটা এক্স কত বের করতে বলছে। আসেন আমরা এই ব্যাপারটাকে একটু কিভাবে শিখি, আমরা যা যা এতক্ষণ শিখছি তার মাধ্যমে করে দিব। আসেন, এখানে দেখলে একটু ভয় লাগতেছে, কিন্তু আমি যখন করাবো আর ভয় লাগবে না, একেবারে ভয় লাগবে না। খেয়াল করে দেখেন, আসেন চিত্রটা আগে একটু আপনাদেরকে এঁকে দেখাই, খেয়াল করেন, যেভাবে চিন্তা করবেন পরীক্ষা হলে সেভাবে আপনারা যারা দুর্বল আছেন তারাও পারবেন। ধরেন এই হচ্ছে আমার কেন্দ্র বিশিষ্ট একটু ব্যাস, তাই না? এবার কি হয়েছে আপনার, আপনি খেয়াল করে দেখেন, আপনি যে ত্রিভুজটা পাইছেন, খেয়াল করে দেখেন খুবই মনোযোগ সহকারে, এখানে ওয়াই এর মানটা দেওয়া আছে, এক্স এর মানটা বের করতে বলছে। এখন এখানে একটা ত্রিভুজের সৃষ্টি হয়েছে, এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। খেয়াল করে দেখেন, এখন আমার এইখানে হচ্ছে এই এই তাহলে এটা আমি দিলাম আর এইখানে হচ্ছে দিলাম এরকম। এখন আমার একটা ত্রিভুজ সৃষ্টি হইলো। এটা কি হলো? ত্রিভুজ সৃষ্টি হলো। এখন আপনারা যাতে পাজেল না হয়ে যান তাই আমি এটাকে একটু সোজা করে লিখি, এইভাবে লিখি। ধরেন আমি এইভাবে কল্পনা করি, আপনারা কল্পনা করেন এইভাবে। এই একটা ত্রিভুজ, এইভাবে কল্পনা করেন। এখন এই ত্রিভুজের এই কোণটা বলা আছে 112 ডিগ্রি, 112 ডিগ্রি। কারণ আপনার দরকার এই কোণটা বের করা। এখন আপনি একটু যদি মনোযোগ সহকারে খেয়াল করেন, একটু যদি মনোযোগ সহকারে খেয়াল করেন, খেয়াল করে দেখেন তো এই বাহুটা, এটা বৃত্তের ব্যাসার্ধ, এই বাহুটা এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি আমরা বলতে পারি এইখানে এটার নাম ছিল বি, এটার নাম ছিল ও, আর এটা ছিল হচ্ছে সি। তার মানে কি আমরা এখানে বলতে পারি, দেখেন তো আমার সাথে সাথে আপনারা বলতে পারেন কিনা, ও বি সমান সমান ও সি। একটা ত্রিভুজের যখন দুইটা বাহু সমান হয় তখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। কি বলি? এই ত্রিভুজটাকে কি বলা যেতে পারে? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ।
সমদ্বিবাহু ত্রিভুজ আমরা বলতে পারি। ওকে ফাইন, আপনি এটা বুঝতে পারলেন। এখন তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ধরেন একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমি আঁকি, একে দেখাই। ধরেন এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমি এখানে আঁকবো, খেয়াল করেন এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। ওকে, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলে এর এই কোণটা আর এই কোণটা সমান হয়। কেন সমান হয়? এই দেখেন সমান সমান দিলাম, কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান, তার কারণে এই কোণটা আর এই কোণটা সমান হয়। ঠিক তেমনই ভাবে এই কোণটা আর এই কোণটা সমান হবে। ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি। তার মাঝে এই কোণটা ১১২ ডিগ্রি। তাহলে ১৮০ ডিগ্রির মধ্যে একটা কোণ ১১২ ডিগ্রি নিয়ে নিয়েছে। থাকলো কত? থাকলো হচ্ছে ৮, ৬, ৬৮ ডিগ্রি। তার মানে এই ৬৮ ডিগ্রি এই কোণটা আর এই কোণটা দুজনে ভাগাভাগি করে নেবে সমানভাবে, ভাগ ২। দুজন সমানভাবে ভাগ করলে তারা ৩৪ ডিগ্রি করে, তারা ৩৪ ডিগ্রি করে একেকজন নিয়ে নিবে। এটাও ৩৪ ডিগ্রি, এটাও ৩৪ ডিগ্রি। আল্টিমেটলি পরীক্ষা হলে এইটাও চাইতে পারে, এইটাও চাইতে পারে। বাট যেটাই চাক না কেন ২ টাই ৩৪ ডিগ্রি হবে। এখন আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে বলেন। এটা কিন্তু ৩৬তম বিসিএস আসছে। এখন ক্লিয়ার হলে আমাকে একটু ক্লিয়ার লিখে জানান যে স্যার ক্লিয়ার হয়েছি। জ্যামিতি ঠান্ডা মাথা রেখে শিখতে হবে, আপনারা সব পারবেন। এইবার আমরা শিখব বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দেখেন কি কি শিখবো এখান থেকে, যা যা লিখে দেবো এতে উত্তর। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আচ্ছা, এখন এখান থেকে কি কি আপনার প্রশ্ন আসতে পারে? আচ্ছা, ১ নম্বর প্রশ্ন আসতে পারে এভাবে, বৃত্তের বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি ব্যাস ব্যাসার্ধ ড্যাশ গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটা সূত্র। মনে করেন বৃত্তের ক্ষেত্রফল সাপোজ n গুণ বৃদ্ধি করলে, কথার কথা n গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। উত্তর, এটা সবসময় জন্য উত্তর করবেন n স্কয়ার, n স্কয়ার বৃদ্ধি পাবে। উত্তর কি দিবেন? n স্কয়ার বৃদ্ধি পাবে। ওকে, এবার আসেন আর একটা প্রশ্ন আসতে পারে প্রায়, বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধ ড্যাশ পার্সেন্ট, ধরেন x% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে। এই ধরনের অঙ্ক প্রশ্নে আসে। বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়গুলো, তো আমরা এইগুলো একটু শিখবো, এইগুলো একেবারে A to Z। আপনারা কি লিখতেছেন? উড়োচিটি বলছে এরকম ভাবে আর কেউ বুঝায় নাই স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। আসলে এতটা ধরে ধরে কেউ বুঝাবে না, এটা স্বাভাবিক বিষয়। কারণ হচ্ছে কি, সবাই তো চটকদার বিজ্ঞাপন দেয়, চটকদার বিজ্ঞাপন দিয়ে হচ্ছে আপনাদের লাইক ফলো মারেন, এই ধরনের কাজকর্ম করেন। তাহলে কি বললাম? তাহলে এই ২ ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের এখানে আসতে পারে, ঠিক আছে? তাহলে আমরা বললাম যে বৃত্তের পরিধি ব্যাস ড্যাশ গুণ বৃদ্ধি করলে আর ড্যাশ পার্সেন্ট, যখন পার্সেন্ট কথাটা আসবে তখন আপনারা হচ্ছে এই উত্তর এইটা ফলো করবেন, a যোগ b প্লাস ab ভাগ ১০০ এত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এই ফর্মুলাটা আপনারা ব্যবহার করবেন। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এটা কিন্তু আমরা দেখলাম, তাই না? এটা কিন্তু আমরা দেখলাম। তাহলে এইটা তোলা হলে একটু কমেন্ট করেন। আচ্ছা, এবার আসেন বৃত্তের, লেখেন এটা, বৃত্তের 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 ব্যাস অথবা ব্যাসার্ধের অনুপাত, ধরেন ২টি বৃত্তের, এখানে একটা জিনিস লেখেন, আমি একটা ২টি বৃত্তের লেখেন তাহলে সুবিধা হবে। ২টি বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধের অনুপাত
সাপোজ এই ধরনের অঙ্ক খুবই আসে, x:y হলে, তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে যে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, প্রশ্ন করতেই পারে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, অনুপাত অনুপাত কত হবে, কত হবে, যে ধরনের প্রশ্ন আসে এটা আসতে পারে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো আপনি কি উত্তর দিবেন সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ধরনের প্রশ্নগুলো আপনি কিভাবে উত্তর দিবেন সেটা হচ্ছে, তাহলে বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধের অনুপাত যদি হয় এত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ব্যাস অথবা ব্যাসার্ধের অনুপাত, সেটা আপনাকে মনে রাখতে হবে। যদি ব্যাস হয় তাহলে আমরা প্রথমে ব্যাস দিয়েই করি, ধরেন বৃত্ত যদি আপনার ব্যাস অথবা ব্যাসার্ধ, তাহলে আপনি লিখবেন উত্তর এভাবে করবেন, x² = y², এভাবে এভাবে উত্তর করবেন, এভাবে উত্তর করলেই চলবে, x² = y² লিখলেই চলবে, ঠিক আছে, x² = y² লিখলেই চলবে। তাহলে এইখানে ধরেন আপনি একটা কাজ করতে পারেন, ব্যাসার্ধটা আলাদা লিখলে আমরা চলে, ব্যাসের অনুপাত লিখে চলেন, তাহলে আমরা আর একটা কাজ করতে পারি, ব্যাসের অনুপাত যদি দিই, বৃত্তের ব্যাসের অনুপাত, আপনারা আরেকটা কাজ করেন, দুইটি বৃত্তের ব্যাসের দুইটা সূত্র না লিখে একটা সূত্র লিখি, দুইটা ব্যাসের অনুপাত যদি দেওয়া থাকে আপনাকে কি চাইতে পারে, ক্ষেত্রফলের অনুপাত চাইতে পারে। আচ্ছা, এই টাইপের প্রশ্নগুলো খুব পরিমাণে আসে, আমরা হচ্ছে এইগুলো সলভ করব। যারা যারা কমেন্ট করতেছেন এই তিনটা জিনিস আপনারা লিখছেন কিনা আমাকে একটু জানান। ১ নম্বর, বৃত্তের পরিধি কত গুণ বৃদ্ধি করলে, খেয়াল রাখতে হবে কত গুণ বৃদ্ধি করলে, কত গুণ বৃদ্ধি করলে, আবারও বলি কত গুণ বৃদ্ধি করলে, আর কত পার্সেন্ট বৃদ্ধি করলে। পার্সেন্ট বৃদ্ধি বললে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব, কত গুণ বললে n² দিয়ে দিব, আর যদি বলে আমাকে যে অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা অনুপাত x² = y² করে দিব। ওকে, তাহলে আসেন আমরা কিছু জিনিস সলভ করি। দেখেন, একটি বৃত্তের ব্যাস r হলে ক্ষেত্রফল কত, এটি কমেন্ট করেন। একটি বৃত্তের ব্যাস যদি r হয়, একটি বৃত্তের ব্যাস যদি r হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, একটি বৃত্তের ব্যাস যদি r হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, এটা আমাকে ঝটপট কমেন্ট করে ফেলেন। একটি বৃত্তের ব্যাস যদি r হয়, এটা কিন্তু নিবন্ধনে 16 সালে আসছে, ব্যাস যদি r হয় তাহলে ব্যাস r হলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে কত, পাই r², তাই না? এখন প্রশ্নটা যদি সরি, একে ব্যাস আরও না, ব্যাস আর বলছে, ব্যাসার্ধ কিন্তু হয়নি, তাহলে ব্যাস যদি আর হয় তাহলে আমরা জানি ব্যাস আর হলে ব্যাসার্ধ কত হবে, কারণ ব্যাসার্ধ হচ্ছে পাই r²। ব্যাস যদি আর হয় তাহলে ব্যাসার্ধ হবে, আগে ব্যাসার্ধ বের করতে হবে, r/2, কারণ অর্ধেক, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে ব্যাসার্ধ স্কয়ার মানে পাই r/2 তার হোল স্কয়ার সমান সমান কত হবে, পাই r²/4, r²/4, বৃত্তের কি হচ্ছে ব্যাস আর হলে, এখানে কিন্তু ব্যাসার্ধ বলি নাই, ব্যাস আর হলে ব্যাসার্ধ কত হবে সেটি কিন্তু আপনাকে বের করতে বলেছে। ব্যাস আর হলে ব্যাসার্ধ, সবাই কিন্তু পাই r² লিখতেছে, পাই r², কিন্তু এইখানে কিন্তু ব্যাসার্ধ ব্যাসার্ধ নাই, এটা ব্যাস, এটা কিন্তু ব্যাস দেওয়া আছে, এটা কিন্তু ব্যাস দেওয়া আছে। আমরা যে সূত্র মুখস্থ করছি বৃত্তের, বৃত্তের সূত্র মুখস্থ করছি পাই r², এই আর সমান সমান হচ্ছে ব্যাসার্ধ, আর সমান সমান কি ব্যাসার্ধ, আর সমান সমান কি ব্যাসার্ধ, আর সমান সমান হচ্ছে ব্যাসার্ধ, এটা মনে রাখতে হবে। তাহলে কিন্তু মূলত হবে উত্তর হবে পাই r²/4। এইখানে যদি ব্যাসার্ধ লেখা থাকতো, এখানে যদি ব্যাসার্ধ লেখা থাকতো, কি থাকতো, ব্যাসার্ধ লেখা থাকতো, তাহলে কিন্তু ব্যাপারটা, এই প্রশ্নটার উত্তর কি হবে দেখেন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এই প্রশ্নটা সবাই উত্তর দিচ্ছেন হচ্ছে ক, যেটা কিন্তু উত্তর হবে না, এইটার কিন্তু উত্তর নাই, উত্তর কিন্তু হবে ডি। কেন ডি হবে, কারণ দেখেন এইটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ বের করতে হবে আপনাকে। তাহলে আমি জানি বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ পাই r², আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এইটা আপনারা ঢপ খাইলেন না বলেন তো, এটা কি, এটা একটা ধপ খায়, অর্থাৎ পরীক্ষা হলে আপনারা কিন্তু দেখা মাত্রই পাই r² মেরে দিবেন, তাই না? এখন বলেন এই অঙ্কটা আপনাদের কেমন লেগেছে, এই অঙ্কটা কেমন সুন্দর ছিল বলেন, এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনারাই বলেন। এই অঙ্কটা আপনারা সবাই কিন্তু উত্তর দিবেন এইটা, এইটা কিন্তু উত্তর হবে না, আবারও বলি আপনারা দেখার সাথে সাথে এইটাই মেরে দিবেন, এটা কিন্তু উত্তর হবে না, তাই না? এটা উত্তর হবে না। এই যে এখনো পর্যন্ত ক দিচ্ছে, ক কিন্তু উত্তর হবে না, উত্তর হবে হচ্ছে ঘ, উত্তর হবে কি ঘ, কারণ কি, উত্তর হবে ঘ। দেখেন, ওকে, তাহলে আমরা কি শিখলাম, আবারও একটু বুঝাই দিই, আবারও একটু বুঝাই দিই, যারা হচ্ছে বুঝতে পারেন নাই তাদেরকে বুঝাই দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক,
আর আমি গুরুত্বপূর্ণ অঙ্ক ছাড়া করাই না জানেন। বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। এখানে আর সমান সমান হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এখানে আর সমান সমান কি ব্যাসার্ধ, আর সমান সমান ব্যাসার্ধ, এখানে আর সমান সমান হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের 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 ব্যাস, বৃত্তের ব্যাস যদি কি হয়, ব্যাস সমান সমান যদি আর হয়, তাহলে ব্যাসার্ধ সমান সমান কি হবে, ব্যাসার্ধ সমান সমান হবে, ব্যাসার্ধ সমান সমান হবে, কারণ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের হাফ এবং ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তো এটা যদি চিত্র এঁকে দেখাই, আর একটু বিস্তারিতভাবে চিত্র এঁকে দেখাই, এই হচ্ছে বৃত্ত, এই বৃত্তের হচ্ছে এইটা হচ্ছে ব্যাস, এই কোটাটা হচ্ছে আর, তাহলে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। এই ব্যাসার্ধ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আর ভাগ টু, আর ভাগ টু, আর ভাগ কত, আর ভাগ টু, এটা হচ্ছে আর ভাগ টু। তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর ভাগ টু। এবার তাহলে ক্ষেত্রফল কত, এবার আপনাকে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল সমান সমান হবে এই যে পাই এ ব্যাসার্ধ আর ভাগ টু স্কোয়ার, কারণ ব্যাসার্ধ স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার ভাগ 4। এটা হচ্ছে উত্তর, এটা উত্তর নাই। ক্ষেত্রফল চেয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল বের করতে গেলে আমার ব্যাসার্ধ দরকার। ক্ষেত্রফল বের করতে গেলে কি দরকার, ব্যাসার্ধ দরকার। ক্ষেত্রফল বের করতে গেলে ব্যাসার্ধ দরকার। ওকে, রাইট। বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি করা হবে, এটা কিন্তু একটু আগে আমি শিখিয়েছি। অর্থাৎ এন যদি বৃদ্ধি করা হয়, এন গুণ বৃদ্ধি করলে, এন গুণ বৃদ্ধি করলে, বৃদ্ধি করলে, বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে এন স্কোয়ার, এন স্কোয়ার। তাহলে এন সমান সমান কত 4, তাহলে এন স্কোয়ার সমান সমান কত 16, তাহলে 16 গুণ বৃদ্ধি পাবে, কত গুণ বৃদ্ধি পাবে 16 গুণ। আচ্ছা, তাহলে হচ্ছে যে এইটা হচ্ছে, এটা উত্তর কত 16, এইটা কিন্তু আমি শেখাই গেছি। আমি আপনাদের 3টা রুলস বলছি, এইটা থেকে কিন্তু এই দেখেন এটা বিসিএস এ আসছে, এলজিডি তে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে। 17 কিন্তু ডি আপনাদের দিলেন, 17, আচ্ছা 7-এর ডি, তাই না, 7-এর ডি। তাহলে এইটা কিন্তু আমরা শিখে গেলাম, 7-এর কত ডি। ওকে, তাহলে এইবার এটা বলেন, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, এই দেখেন ব্যাসার্ধের অনুপাত দেওয়া, আপনাকে বলছে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা আমাকে বলতে হবে। এখন ব্যাসার্ধের অনুপাত যদি হয় 3:2, মানে আমি বলছিলাম x:y হলে আমার উত্তর হবে কি x², ক্ষেত্রফল হবে x², y²। তাহলে এখানে 3:2 দেওয়া, তাহলে আপনাকে কি করতে হবে 3² সমান সমান 9:4 হবে। উত্তর কত হবে 9:4। এটা একেবারে মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 8, 8 কত 8, 8, 8-এর কত হবে 9:4, 8-এর হবে 9:4, 8-এর হচ্ছে 9:4, 9:4, তাহলে কত হবে ডি। তাহলে এইটা এই রিলেটেড কোন প্রশ্ন আপনাদের কি কখনো ভুল হবে বলেন, কখনো ভুল হবে না। 7 জীবনেও ভুল হবে না, রাইট, 7 জীবনেও ভুল হবে না। এবার 8, 8 বলেন, 8 কি আর কোনোদিন ভুল হবে, 8ও কোনোদিন ভুল হবে না। 9, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 10% কমান, ব্যাসার্ধ 10% কমান, এই সূত্র শতকরা কত পার্সেন্ট ক্ষেত্রফল কমবে, এটা শিখাইছি না? এটা কিন্তু আপনাদের এটা কিন্তু শিখাই গেছি। আমি বলছি যে আপনি পরীক্ষা হলে এই ধরনের অঙ্ক করার সময় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন, a প্লাস বি প্লাস এ বি ভাগ 100, এ বি ভাগ 100। আপনি এটা অ্যাপ্লাই করবেন, আপনি এটা অ্যাপ্লাই করবেন সহজে, সহজে এটা অ্যাপ্লাই করবেন। তাহলে এখন বলতেছে কোন বৃত্তের ব্যাসার্ধ 10% কমালে, কোন বৃত্তের ব্যাসার্ধ 10% কমালে, কমানো মানে -10, কমানো মানে কি -10%, তাহলে এখানে কি হবে -10, কমানো মানে -10, প্লাস আর থাকবে না, প্লাস হচ্ছে বৃদ্ধি করলে আর মাইনাস হচ্ছে কমালে। তাহলে এখানে কি হবে, এখানে হবে, এবার এখানে এটা কি হবে প্লাস -10 গুণ -10, ওকে, ভাগ 100, এইটা ওকে বোঝা গেছে। এখানে সূত্রের প্লাস -10। এখন দেখেন এই এখানে হবে হচ্ছে কত হবে -20, -20 আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল 1, তাহলে আলটিমেটলি থাকলো -19%, অর্থাৎ 19% কমে যাবে, 19% কমে যাবে। ক্ষেত্রফল কত 19% কমে যাবে, ক্ষেত্রফল হচ্ছে 19% কমে যাবে। এবার দেখেন, এইবার আমরা শিখবো বৃত্তের জ্যা, বৃত্তের জ্যা শিখবো, জ্যার জ্যামিতি অংশটা শিখবো, বৃত্তের জ্যার কি শিখবো, জ্যামিতি অংশটা শিখবো। এই জ্যা নিয়ে কথা বলেছে, আমি বলছি কি বৃত্তের জ্যা কোনটা, জ্যার ইংলিশ দেখেন, বৃত্তের জ্যা, এই দেখেন জ্যা, জ্যা কোনগুলো, বৃত্তের পরিধির, আবারও বলি বৃত্তের পরিধির যে কোনো বিন্দু থেকে ওই বৃত্তের পরিধির অন্য যে কোনো বিন্দুতে আপনি যে রেখাটা টানেন সেটাই হচ্ছে জ্যা।
এই দেখেন শত শত যে আঁকা যায়, শত শত যে আঁকা যায়, এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত শত শত যে আঁকতে পারবেন, শত শত জ্যা, এই বৃত্তের ভিতরে শত শত জ্যা আঁকতে পারবেন, শত শত কি আঁকতে পারবেন, জ্যা আঁকতে পারবেন। তবে এইখানে অঙ্ক আসে কোথা থেকে সেটা নিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। অঙ্ক আসে কোথা থেকে সেটা নিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। 1 থেকে 9 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন। এইবার কিন্তু আমি বারবার করে বলেছিলাম যে আমাদের কি হবে, আমাদের হইতেছে যে এক এক করে ধাপে ধাপে আমরা বৃত্তের সবকিছু শেষ করব। এখন আসেন বৃত্তের কেন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। বৃত্তের কেন্দ্র, এই একটা বৃত্তের কেন্দ্র, খেয়াল করে দেখেন। আচ্ছা দাঁড়ান, আমি একটা কাজ করি। এই একটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, এই হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র। ধরেন আমি একটা কেন্দ্র আঁকি, এই হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র। এখন এই হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র। এখন আপনার খয়েশ বা মনে ইচ্ছা জাগছে আপনি দুইটা জ্যা আঁকবেন। এখন দুইটা জ্যা আঁকেন। ধরেন আমি দুইটা জ্যা আঁকি। ধরেন এইখানে একটা জ্যা আঁকলাম আর এইখানে একটা জ্যা আঁকলাম, এইখানে একটা জ্যা আঁকলাম। এখন দেখেন, এখন দেখেন আমি কি করছি, বৃত্তের দুইটা জ্যা আঁকছি। এই জ্যাটার নাম দিলাম এ বি আর এই জ্যাটার নাম দিলাম সিডি। এখন দেখেন বৃত্তর কেন্দ্র থেকে, বৃত্তর কেন্দ্র থেকে কাছাকাছি জ্যা কোনটা, কাছাকাছি জ্যা হচ্ছে কোনটা বলেন, বৃত্তর কেন্দ্র থেকে কাছাকাছি জ্যা কোনটা, বৃত্তর কেন্দ্র থেকে কাছাকাছি জ্যা হচ্ছে এইটা, কাছাকাছি। আর দূরের কোনটা, দূরে হচ্ছে এইটা, তাই না, দূরের হচ্ছে এইটা আর কাছাকাছি হচ্ছে এইটা। কিন্তু খেয়াল করেন বৃত্ত জ্যা কেন্দ্র থেকে, বৃত্ত জ্যা কেন্দ্র থেকে যত কাছাকাছি হবে ওই জ্যাটা তত বেশি বড় হবে। অর্থাৎ এখানে এ বি থেকে, এখানে দেখেন এ বি থেকে এখানে যে এ বি জ্যা, এ বি জ্যার থেকে বড় হচ্ছে সিডি। কেন সিডি? কারণ বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে কাছাকাছি দূরত্ব আছে বলে জ্যাটা বড়। তো আর একটা এক্সাম্পল দিয়ে বলি, দেখেন দেখেন একটা এক্সাম্পল দিই। ধরেন এই একটা বৃত্ত আঁকলাম। এখন এই একটা বৃত্ত এঁকে এই হচ্ছে কেন্দ্র। এখন আপনি কি করলেন, এইখানে একটা জ্যা আঁকলেন, কথার কথা। আর ধরেন এইখানে একটা জ্যা আঁকলেন। এখন দেখেন ঘটনা দেখেন, এইটা দেখেন কাছাকাছি বলে এই জ্যাটা বড় আর এইটা দূরে বলে এই জ্যাটা ছোট। মানে তাহলে আমরা এখান থেকে একটা অনুসিদ্ধান্তে আসতে পারি। এই অনুসিদ্ধান্তটা হচ্ছে এই রকম যে বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে, খেয়াল করেন বৃত্তর কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে, ঠিক আছে, বৃত্তর কেন্দ্র থেকে কাছাকাছি, 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 ঠিক আছে, কাছাকাছি দূরত্বের, কাছাকাছি দূরত্বের, দূরত্বের জ্যাটি বৃহত্তম। কি হবে? বৃহত্তর। মানে বৃত্তের জ্যা থেকে, বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যাটা, অর্থাৎ যে জ্যাটা কাছাকাছি হবে ওই জ্যাটা বড় হবে। তো এখানে আর একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন এই হচ্ছে আমার কেন্দ্র, খেয়াল করে দেখেন আমি যদি এই জায়গায় একটা জ্যা আঁকি, এইটা থেকে বড় হচ্ছে। আরো কাছাকাছি আনলাম কেন্দ্র থেকে, এইটা বড়। আরো কাছাকাছি আনলাম, এইটা বড়। দেখেন আরো কাছাকাছি আনলাম, বড়। মানে কেন্দ্র থেকে যত কাছাকাছি তত বড়। এবার দূরে আনলাম, দেখেন ছোট হয়ে যাচ্ছে যত দূরে আনবো কেন্দ্র থেকে। বৃত্তর কেন্দ্র থেকে যত কাছাকাছি আসবে। তার মানে দেখেন আবার যদি এইভাবেও চিন্তা করি তাও মিলবে, আপনাদের এইভাবে চিন্তা করলেও মিলবে। ধরেন এই যে ধরেন এই যে একটা বৃত্ত, তো এইখানে হচ্ছে কেন্দ্র। আপনি দেখেন এই যে যত কাছে আসবেন তত বড় হইতেছে, কেন্দ্র থেকে যত কাছে আসবেন তত বড় হইতেছে, তত কি হইতেছে, বড় হইতেছে। তাহলে এইখান থেকে আমরা কি শিখলাম, এইখান থেকে আমরা শিখলাম হচ্ছে এটা বৃত্তর কেন্দ্র থেকে কাছাকাছি, কাছাকাছি দূরত্বের জ্যাটি হচ্ছে সর্ববৃহত্তর, মানে বৃহত্তর। এটা কিন্তু আমরা শিখে গেলাম, এটা একটা অনুসিদ্ধান্ত ছিল, তাই না? আচ্ছা আচ্ছা, এইবার তাহলে এইটা আমাদের 1 নম্বর গেল। এইবার আসেন আমরা 2 নম্বরটা শিখি। 2 নম্বরটা আরেকটা জিনিস আমরা শিখবো। এইটা না আমি একটা জিনিস, আচ্ছা এইটা আপনাদের বুঝালাম। এই একটা বৃত্ত। আচ্ছা এই বৃত্তে ধরেন আপনি এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে একটা কেন্দ্র। এখন যেটা হলো এই কেন্দ্র দিয়ে, এখান দিয়ে, এই কেন্দ্র দিয়ে, এই কেন্দ্র দিয়ে, এইখান দিয়ে ধরেন একটা হচ্ছে ব্যাস চলে গেল। মানে জ্যা চলে গেল, ধরেন একটা জ্যা। এটা তো আসলে ব্যাসই। আচ্ছা যাই হোক। আর এইখান দিয়ে ধরেন আরেকটা চলে গেল। এক কেন্দ্রকে ছেদ করে চলে গেল। কেন্দ্র করে কেন্দ্রকে ছেদ করে চলে গেল। তাহলে এইটা কি হলো? আল্টিমেটলি এটা কি হলো বলেন? আচ্ছা তাহলে বৃত্তের, দেখেন বৃত্তের সব থেকে বড় জ্যাটা আমরা আঁকলাম, বৃত্তের সব থেকে বড় জ্যা আঁকলে এই বড় জ্যাটাই হচ্ছে বৃত্তের কি, এই বৃত্তের হচ্ছে ব্যাস। এই বড় জ্যাটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবং তারা দেখেন এই সমানভাবে সমদ্বিখণ্ডিত করছে, সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা এইটা আমরা একটা জিনিস শিখলাম।
এইবার যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আছে, আপনারা কমেন্ট করতেছেন এই পর্যন্ত ক্লিয়ার হলে, আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তেছি, এই পর্যন্ত ক্লিয়ার হলে আপনারা ক্লিয়ার লিখে জানান। অর্থাৎ আমরা কিন্তু দুইটা জিনিস এখান থেকে শিখলাম। এবার সব থেকে 3 নম্বর যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু ক্লিয়ার, অসাধারণ, রচিতি বলছে অসাধারণ, হ্যাঁ আস্তে আস্তে অসাধারণ আরো বেশি হবে। এইবার ধরেন এই যে একটা বৃত্ত আঁকলাম, 3 নম্বরটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বরটা আপনারা একটু কমেন্ট করেন, আমি কমেন্ট দেখতেছি। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে বেশি বেশি গুরুত্বপূর্ণ। এইটা আপনাদেরকে একটু মানে ডিপলি চিন্তা করতে হবে, কারণ এইখান থেকে বিসিএস এবং প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য চাকরি পরীক্ষা সব থেকে বেশি এসছে 3 নম্বরে আমি যেটা বুঝাবো এটা দেখে। আচ্ছা, এই দেখেন বৃত্তের এই ব্যাস, এই যে এখানে ধরেন এটা হচ্ছে একটা ব্যাস, এই যে আমি একটা ব্যাস আঁকলাম, এই ধরেন একটা ব্যাস আঁকলাম, এই একটা ব্যাস আঁকলাম, কিন্তু এই ব্যাস ভিন্ন। অর্থাৎ কথাটা হচ্ছে এমন যে 2 নম্বর আমি লিখলাম বৃত্তের ব্যাস ভিন্ন, বৃত্তের ব্যাস ভিন্ন। ব্যাস ভিন্ন কথাটার মানে হচ্ছে ব্যাস বাদে, বৃত্তের ব্যাস ভিন্ন অন্য যে কোনো জ্যায়ের উপর, অন্য যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব 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 উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, উক্ত জ্যাকটিকে সমানভাবে ভাগ করে অথবা সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, ব্যাপারটা বুঝতে হবে। এইটা দেখলে আপনাদের মাথা ঘুরায় যায় যে আসলে মানে এগুলো অনুসিদ্ধান্ত তো তাই। দেখেন ব্যাস ভিন্ন কথাটা বোঝেন, বৃত্তের ব্যাস ভিন্ন, এই ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে এইটা, কিন্তু এই ব্যাসটা নেওয়া যাবে না, ব্যাস বাদে, এই বৃত্তের ব্যাস বাদে। তো ব্যাস বাদে অন্য যে কোনো একটা জ্যা নিবেন। ধরেন এখানে একটা জ্যা নিলাম, ব্যাস ভিন্ন যে কোনো একটা জ্যা, তো ব্যাস ভিন্ন আপনি একটা জ্যা নিলেন। এইবার বলতেছে এইবারে যে কেন্দ্র থেকে এর উপরে একটা লম্ব টানলেন, এই একটা লম্ব টেনে দিলেন। লম্ব যখনই টানলেন তখন এই পাশটা আর এই পাশটা সমান হবে। তাহলে বৃত্তের ব্যাস ভিন্ন অন্য যে কোনো জ্যায়ের উপর, অন্য যে কোনো জ্যা, ওকে, জ্যায়ের উপর কি করলাম? একটা লম্ব আঁকলাম, অঙ্কিত লম্ব উক্ত জ্যাটিকে সমানভাবে ভাগ করে। তাহলে এইটা কি হলো? এই যে লম্বটা এটাকে সমানভাবে এইটুকু আর এইটুকু মানে এই জ্যাটিকে সমানভাবে ভাগ করে। অর্থাৎ এই জ্যাটা যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে এই পাশে 5, এই পাশে 5, ওকে। আর এইখানে দেখেন এটা কিন্তু ব্যাসার্ধ, তো এটা কিন্তু আমরা বুঝলাম। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে বৃত্তের কেন্দ্রের কাছাকাছি দূরত্বের যে জ্যাটি সেটিই বড়, বৃত্তের ব্যাস ভিন্ন অন্য যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে যদি কোনো লম্ব টানা হয় তাহলে ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এবং এখান থেকে প্রচুর অঙ্ক এই জ্যা থেকে কিন্তু প্রচুর অঙ্ক এসছে, বিগত সালে প্রচুর অঙ্ক এসছে। আশা করি এইবার আমি কিন্তু আপনাদের অঙ্কগুলো করতে দেব, দেখা যাক, দেখি আপনাদের অঙ্কগুলো করতে ক্লিয়ার। সবাই লিখছে ক্লিয়ার? আসেন তাহলে অঙ্কগুলো 10 নম্বরটা দেখেন, 10 নম্বরটা কিন্তু নিবন্ধনে আসছে, 10 নম্বরটা নিবন্ধনে আসছে কত সালে? 2017 সালে। এখানে বলছে বৃত্তের সমান জ্যায়ের কেন্দ্র হতে সর্বদা, বৃত্তের সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি? বৃত্তের সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি? বলেন, উত্তর বলেন। ধরেন বৃত্তের সমান জ্যা, ধরেন এই যে এই একটা বৃত্ত, জ্যা দুইটা হইতে হবে কি সমান, জ্যা দুইটা কি হতে হবে? সমান। ধরেন এই জ্যাটাও যতটুকু, এই জ্যাটাও ততটুকু হবে, দুইটা সমান হইতে হবে, দুইটা কি হইতে হবে? সমান হইতে হবে, একেবারে সমান হইতে হবে। যদি সমান হয়, এখন আপনাকে জিজ্ঞেস করছে তাহলে কেন্দ্র থেকে এদের দূরত্ব কি হবে? কেন্দ্র থেকে এদের দূরত্ব কতটুকু হবে? সমান হবে নাকি অসমান হবে নাকি সমান্তরাল হবে নাকি কোনোটাই হবে না? বৃত্তের সমান জ্যা দুইটা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে দূরত্ব দুইটাও কি হবে বলেন? কেন্দ্র থেকে দূরত্ব দুইটা কি হবে? কে বলতে পারবে? জ্যা দুইটা যদি সমান হয় কেন্দ্র থেকে দূরত্ব দুইটা কি হবে? সমান হবে, সমদূরবর্তী হবে। কারণ জ্যা যদি দুইটা সমান হয়ে যায় তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্ব দুইটাও সমান, এই দূরত্ব গুলো কি সমান হবে। আর সমান বলেই তো জ্যা দুইটা সমান হয়েছে, কম বেশি হলে কি হইতো? তারা অসমান হয়ে যেত, ছোট বড় হইতো। 10-এর এ, ওকে, বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? বৃত্তের কেন্দ্র থেকে সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী, এটাও কিন্তু একটা রুলস, এটা কিন্তু আপনারা শিখলেন, ওকে। 10-এর হচ্ছে এ, 10-এর এ, এটা কিন্তু আমরা শিখলাম। এবার আসেন 11 নম্বরে চলে আসবো। 11 নম্বরটা,
11 নম্বরটা বলছে বৃত্তের কেন্দ্র থেকে নিকটবর্তী যা। এটা কিন্তু প্রাথমিকে আসছে। বৃত্তের কেন্দ্র থেকে নিকটবর্তী যা দূরবর্তী যা, বৃত্তের কেন্দ্র থেকে নিকটবর্তী যা দূরবর্তী জ্যার কি? বলেন। বৃত্তের কেন্দ্র থেকে নিকটবর্তী যা একটু আগে শিখাইছি। বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র, এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে নিকটবর্তী যা, নিকটবর্তী যা মানে হচ্ছে কাছের যা। এই দূরের যা থেকে কি? দূরের যা থেকে কি হবে? নিকটবর্তী যা দূরবর্তী যা থেকে কি হবে? বড় হবে। তাহলে অপেক্ষা কি হবে? বড় হবে। অপেক্ষা বড় হবে। তাই না? নিকটবর্তী যা কেন্দ্র থেকে নিকটবর্তী, খেয়াল রাখতে হবে কেন্দ্র থেকে নিকটবর্তী যা। তাহলে কি আমাদের 11 উত্তর কি হবে বলেন? 11 উত্তর কি হবে বলেন? 11 উত্তর কি হবে? 11 উত্তর হবে এ। 11 উত্তর কি হবে? 11 উত্তর হবে হচ্ছে এ। আচ্ছা, একটু আগে আমরা বিজ্ঞাপন দেখলেন। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, যারা নিবন্ধনের কোর্স আপনাদের কেনার ইচ্ছা আছে, কাইন্ডলি একটু নিবন্ধন লিখে কমেন্ট করবেন। যারা নিবন্ধনের কোর্স কেনার ইচ্ছা আছে, নিবন্ধন লিখে কমেন্ট করবেন। একটু কাইন্ডলি আপনারা এইটা লিখে একটু কমেন্ট করুন। এবং সেটা হচ্ছে যে আপনারা এখানে কিন্তু ফ্রি পিডিএফ পাবেন। কি পাবেন? ফ্রি কিন্তু পিডিএফ পাবেন। ফ্রি পিডিএফ পাবেন এবং ক্লাস লেকচার বুকও কিন্তু পেয়ে যাবেন। লেকচার বুক কিন্তু এই 999 টাকার ভিতরে আপনারা কিন্তু লেকচার বুক ফ্রি পেয়ে যাবেন। লেকচার বুক ফ্রি কিন্তু পেয়ে যাবেন। যারা বলছেন ক্লাস কয়টা করবেন? ক্লাস হবে হচ্ছে টোটাল 61টা ক্লাস হবে। আর আপনাদের এক্সাম হবে 40 প্লাস এক্সাম। 40 প্লাস এক্সাম হবে এবং কিন্তু গাইডলাইন থাকবে। স্পেশাল গাইডলাইন থাকবে এবং ক্লাস কতদিন করতে পারবেন? যতদিন পর্যন্ত আপনার চাকরি না হবে ততদিন পর্যন্ত রেকর্ড থাকবে। চাকরি না হবে, রেকর্ড থাকবে। ক্লাস রেকর্ড থাকবে। ক্লাস কি থাকবে? ক্লাস রেকর্ড থাকবে। রেকর্ড থাকবে। এটা কিন্তু আপনারা জানেন। সো বড় হবে। অপেক্ষা কি হবে? বড় হবে। 11 কি হবে? বড় হবে। তো আসেন অপেক্ষা বড় হবে। আমরা 11 শিখে নিলাম। এবার আসেন 12 তে। বৃত্তের জ্যা। এবার পরিমিত অংশটা শিখবো। পরিমিত অংশটা, বৃত্তের জ্যার পরিমিত অংশ আমরা কিন্তু আলোচনা করব। আসেন বৃত্তের জ্যার পরিমিত অংশ দেখেন। বৃত্ত জ্যার পরিমিত অংশ একটু আগে আপনাদের শিখাইছি। জ্যার পরিমিত অংশটা দেখেন যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ধরেন একটা বৃত্ত, ওকে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ওডি এ বি জ্যায়ের উপর লম্ব। তাহলে ওডি কি? এ বি জ্যায়ের উপর লম্ব। তাহলে এ বি একটা জ্যা এবং ও বি, এবার কি বলছে? ওডি। এই দেখেন ও, এই কেন্দ্র ও, তার ডি, এই ডি, ওডি হচ্ছে জ্যায়ের উপর লম্ব। এটা লম্ব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আচ্ছা, এবার হচ্ছে এডি সমান 3। এই এডি হচ্ছে 3, এটা হচ্ছে 3। আপনাকে বলছে এ বি সমান কত ডিগ্রি? কোটাটা চেয়েছে। এ বি সমান কত? মানে এ বি সমান কত? এ বি ইকুয়াল টু হোয়াট? এ বি ইকুয়াল টু কত? হোয়াট হবে বলেন? এ বি ইকুয়াল টু, আমাদের একটু আগে আমরা শিখছি বৃত্তের ব্যাসভিন্ন অন্য যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখানে যদি 3 হয়, এই পাশেও 3, তাহলে এই 3 আর 3 যোগ করে কত হবে? 3 আর 3 যোগ করে হবে 6। উত্তর কত হবে? 6। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে, আবার বলেন, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কিন্তু এটা কত হবে? এটা কত হবে বলেন? 12 উত্তর কত? 12 উত্তর কত হবে? 12 উত্তর কত? লাইট কি হলো? লাইট কমে গেল। আচ্ছা, তাহলে কি হবে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে কিন্তু আমরা এটা শিখে গেলাম। যে কিভাবে পরীক্ষা আসে। 12/6। তাহলে এইবার কি ইজি লাগতেছে বলেন? এইবার একটু ইজি লাগতেছে কিনা? আমাকে একটু বলেন, ইজি লাগতেছে? ইজি? এবার একটু ইজি লাগতেছে বলেন? আপনাদের আগের থেকে ইজি লাগতেছে কিনা? 13 তে আসেন। 13 নম্বরটা খেয়াল করে দেখেন। 13 নম্বরটাও আপনারা পারবেন। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের, তাহলে একটা বৃত্ত আগে আঁকবো। এই দেখেন একটা বৃত্ত আঁকলাম। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? এখন দেখেন কথাটা বুঝতে হবে। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের, ধরেন কেন্দ্র থেকে এই 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে। এবার হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা। তার মানে এইখানে একটা জ্যা আছে। এই জ্যাটা হচ্ছে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে। এটা হচ্ছে 5 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে। এবার বলতেছে এই জ্যায়ের দৈর্ঘ্য কত? মানে এই জ্যায়ের দৈর্ঘ্য কত? অর্থাৎ আপনার কাছে এইটার দৈর্ঘ্য চেয়েছে। অর্থাৎ এইটা যদি এ হয়, এইটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, আপনি বি ডি ইকুয়াল টু হোয়াট? ওকে, তাহলে এইটা একটা সমকোণ। সমকোণের রেশিও কি? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার। তাহলে বিসি সমান কত হবে? আমরা জানি
আমরা জানি কি বিসি সমান সমান কত হবে 13 12 5 আমি একটা দেশীয় বলছিলাম না 5 12 13 তাই না তাহলে এই 13 5 এখানে কত হবে 12 হবে আর এটা ক্যালকুলেশন করলেও 12 পাবেন বিসি সমান সমান 12 পাবেন তাহলে বিডি কত হবে এখানে 12 এখানে 12 তাহলে বিডি সমান সমান হবে বিডি সমান সমান হবে বিসি যোগ সিডি ইকুয়াল টু 12 যোগ 12 ইকুয়াল টু 24 যারা যারা হচ্ছে এখানে 12 কিভাবে আসলে এটা বুঝতেছেন না তারা এটা ক্যালকুলেশন করবেন কিভাবে ক্যালকুলেশন করবেন বিসি সমান সমান রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুসারে তাই না এবার আমরা জানি ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু 12 হবে ওকে তাহলে 13 ক এটা কিন্তু দেখেন দুইবার বিসিএস এর 37তম বিসিএস আসছে 26তম বিসিএস আসছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা কিন্তু দুইবার করে বিসিএস এসছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটি কিন্তু আপনাদের আমি বারবার করে একটা কথা যে আসবে পরীক্ষায় কেন আসবে না বলেন যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে আপনার মানে হট অঙ্ক সেগুলো তো আসবেই তাই না যেগুলো হচ্ছে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট এবার দেখেন একই অঙ্ক উত্তর 14 নম্বরটা দেখেন 14 নম্বরটা একটু দেখেন একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে পরিধি আর ক্ষেত্রফল পরিধি হচ্ছে কত 132 ক্ষেত্রফল কত 1386 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম জ্যার দৈর্ঘ্য কত তো বৃহত্তম জ্যা মানে কি বৃহত্তম জ্যা বৃহত্তম জ্যা বৃহত্তম জ্যা মানে হচ্ছে ব্যাস ইকুয়াল টু ব্যাস বৃহত্তম ব্যাস ব্যাস আর ব্যাস মানে হচ্ছে 2r ব্যাস মানে কি 2r এখন দেখেন এখন বলছে ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি আমরা এখানে লিখতে পারি পরিধি আমরা এখানে লিখতে পারি এভাবে দেখেন 2r এর মান বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল ভাগ পরিধি ক্ষেত্রফল ভাগ কি লিখতে পারি পরিধি লিখতে পারি ক্ষেত্রফল ভাগ পরিধি ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার আর পরিধির সূত্র কি 2 পাই আর পরিধির সূত্র কি 2 পাই আর মুখস্থ রাখতে হবে পরিধির সূত্র 2 পাই আর ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ারের মান কত 1386 ওকে আর পরিধির মান কত 132 এখন আমরা এটা ক্যালকুলেশন করে কি বের করব 2r বের করব এইটা কেটে গেল এটা কি হলো কেটে গেল এটা কেটে গেল এইবার দেখেন উপরে 2 পায়ের আর যদি আর কে কাটি তাহলে কি হবে আর থাকে কি থাকে আর থাকে যদি 2 পায় তাহলে আমরা আর ভাগ 2 ইকুয়াল টু কত পাই ইকুয়াল টু পাই আসছে এবার এই দুইটা যদি কাটাকাটি করি এই দুইটা কাটাকাটি করলে কত হবে বলেন এই দুইটা কাটাকাটি করলে আপনার কত হবে বলেন যদি ধরেন 2 দিয়ে কাটলে হবে 6 দুগুণী 12 6 দ্বিগুণী 12 66 এই দুই দিয়ে কাটলে 6 দুগুণী 12 9 দুগুণী 18 3 দুগুণী 6 এরা যদি 3 দিয়ে কাটি তাহলে কত হবে 3 দুগুণী 6 3 দুগুণী 6 এরা 3 দিয়ে কাটলে 3 দুগুণী 6 3 3 9 3 ওকে 3 আচ্ছা এইবার দেখেন এইবার এর 11 দিয়ে কাটলে কত হয় 11 দুগুণী 22 এরা যদি 11 দিয়ে কাটি 11 দুগুণী 22 11 কে 11 তাহলে কত হলো 21/2 হলো এখন আপনার কি দরকার আপনার দরকার হচ্ছে 2r দরকার আছে কি আর এবার দেখেন এখানে 2 কেটে দিলাম তাহলে আর সমান সমান কত হলো 21 তাহলে 2r সমান সমান কত হবে 42 2r সমান সমান কত হবে 42 হবে দেখেন অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিসিএস এ এসছে বিগত সালে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমত বলছে বৃত্তের অভ্যন্তরে ত্রিভুজ বা চতুর্ভুজের অংশ বৃত্তের অভ্যন্তরে ত্রিভুজ বা চতুর্ভুজের অংশ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমি পরে চলে যাব ব্যাখ্যাতে বৃত্তস্থ সামান্তরিক একটি কি বৃত্তস্থ সামান্তরিক কি বলেন বৃত্তস্থ সামান্তরিক কি এটা কে পারবে বৃত্তস্থ দেখি এটা কারা কে পারবেন বলেন বৃত্তস্থ সামান্তরিক কি হবে আচ্ছা লেখেন এখানে আপনারা যারা এটা পারবেন না তারা লেখেন আমি যেটা বলি এটা লেখেন বৃত্তের অভ্যন্তরে লিখে রাখেন বৃত্তের অভ্যন্তরে বৃত্তের অভ্যন্তরে যেগুলো আঁকা যায় যেগুলো আঁকা যায় যেগুলো কি হয় আঁকা যায় লিখে রাখেন বৃত্তের অভ্যন্তরে যেগুলো আঁকা যায় তার লিস্ট 1 নম্বর বর্গ আঁকতে পারবেন 2 নম্বর আয়ত আঁকতে পারবেন কি আঁকতে পারবেন আয়ত 3 নম্বর সামান্তরিক কি আঁকতে পারবেন সামান্তরিক ওকে 4 নম্বর
4 নম্বরে আঁকতে পারবেন হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। বাকি কি আছে বলেন? বাকি আছে একটা, ওইটা আঁকা যায় না, সেটা কোনটা? আচ্ছা, এবার লেখেন বৃত্তের অভ্যন্তরে আঁকা যায় না। বৃত্তের অভ্যন্তরে আঁকা যায় না। বৃত্তের অভ্যন্তরে আঁকা যায় না কোনটা? সেটা হচ্ছে রম্বস। বৃত্তের অভ্যন্তরে কোনটা আঁকা যায় না? রম্বস আঁকা যায় না। এটা একেবারে মুখস্থ থাকবে। এটা একেবারে মুখস্থ থাকবে। দেখি এটা এবার উত্তর। এবার দেখেন, বলছে বৃত্তস্থ সামান্তরিক একটি কি? বৃত্তস্থ সামান্তরিক। এখন দেখেন, এই একটা বৃত্ত, এই বৃত্তের মাঝখানে আপনি একটা সামান্তরিক আঁকবেন। উদাহরণস্বরূপ আমি বললাম এরকম, ধরেন একটা সামান্তরিক আঁকবেন, ঠিক আছে? একটা সামান্তরিক আঁকবেন, ধরেন একটা সামান্তরিক আঁকবেন, বুঝছেন? ধরেন একটা সামান্তরিক আপনি আঁকবেন, বৃত্তের অভ্যন্তরে একটা সামান্তরিক আঁকলেন। এই দেখেন, বৃত্তের অভ্যন্তরে আপনি একটা সামান্তরিক আঁকলেন। তো এই সামান্তরিকটাকে যখন আপনি ঘুরাই দেবেন, এই সামান্তরিকটাকে যখন কি করবেন? এই সামান্তরিকটাকে যখন আপনি ঘুরাই দিবেন, এই সামান্তরিকটাকে যখন আপনি ঘুরাই দিবেন, এভাবে ঘুরাই দিবেন, তখন এটা আয়ত হয়ে যাবে। কি হয়ে যাবে? আয়ত হয়ে যাবে। সামান্তরিককে ঘুরাইলে কি হয়ে যায়? আয়ত হয়ে যায়। সামান্তরিককে ঘুরালে কি হয়ে যায়? আয়ত হয়ে যায়। এই দেখেন, আয়ত হয়ে যাবে। বুঝছেন? সামান্তরিককে ঘুরালে এখানে আপনার এটা আয়ত হয়ে যাবে, সামান্তরিককে যখন আমরা ঘুরাবো। তো আমরা শিখলাম যে সামান্তরিককে ঘুরালে যখন আয়ত হয়, তাহলে কিভাবে আয়ত হয় সেটা একটু দেখায়। সামান্তরিককে ঘুরালে কিভাবে আয়ত হয় দেখেন। তো এইটা আমরা একটু দেখি। এই দেখেন, একটা আয়ত এঁকে দেখাই। সামান্তরিককে কিভাবে আয়ত, এই দেখেন আয়ত, এই আয়ত হয়ে যাবে। তো সামান্তরিককে ঘুরাই দিলাম। তার মানে বৃত্তের অভ্যন্তরে যদি সামান্তরিক ও বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হবে। একটু কি হবে? আয়তক্ষেত্র হবে। উত্তর কি হবে? উত্তর আয়তক্ষেত্র। তবে বৃত্তের অভ্যন্তরে বর্গ আঁকা যায়, আয়ত আঁকা যায়, সামান্তরিক আঁকা যায়, ট্রাপিজিয়াম আঁকা যায়, কখনো রম্বস আঁকা যায় না। তাহলে আপনাদের কাছে আমি শুনতে চাই, এইটা কি হবে? নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? নিচের কোনটি? এইটা কিন্তু নিবন্ধনে 19 সালে এসছে, নিবন্ধনে 2019 সালে আসছে। নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? আচ্ছা, রবি দাস বলছে রম্বস হয় না। আচ্ছা, মালিহা ইবনাত, আচ্ছা মুখস্থ হয়েছে তাহলে রম্বস। গুড, মুখস্থ হয়েছে, রম্বস আঁকা যায় না। সব আঁকা গেলেও রম্বস আঁকা যায় না। রাইট, রম্বস আঁকা যায় না। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে এবার আসেন, আমরা তাহলে রম্বস এটা আমরা শিখলাম। সবাই কিন্তু আপনার রম্বস উত্তর করছেন, কিছু শিখতে পারতেছেন, তাই না? এবার আসেন 17 নম্বরটা খেয়াল করেন। 17 নম্বরটা খেয়াল করেন। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বি ইকুয়াল টু 105 ডিগ্রি, কোণ ডি এর পরিমাণ কত? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে একটা বৃত্ত আগে আঁকতে হবে। ধরেন একটা বৃত্ত এঁকে ফেললাম, আমি একটা বৃত্ত এঁকে ফেললাম, ওকে। এখন একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে। তা ধরেন একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে ফেললাম, ওকে। বৃত্তস্থ চতুর্ভুজ এটা হচ্ছে এবিসিডি। তবে একটা হচ্ছে 105 বলছে, মানে এটার বেঁকা তেড়া হবে আর কি, সোজা হবে না, সোজা কথায় এটা বেঁকা তেড়া টাইপের হবে, অর্থাৎ আমি এটা হাত দিয়ে আঁকতে হবে। আচ্ছা, ধরেন চতুর্ভুজটা হচ্ছে এইরকম, হ্যাঁ। একটা 105 ডিগ্রি বলছে না, একটা 105 ডিগ্রি বলছে, মানে চতুর্ভুজটা হবে হচ্ছে অনেকটা এইরকম, অনেকটা হবে এইরকম, এইরকম হবে চতুর্ভুজটা। এই যে এরকম, এই যে এরকম হবে, হ্যাঁ। এই যে এরকম হবে, অনেকটা এরকম। আচ্ছা, এটা বাঁকায় যাচ্ছে, অনেকটা হবে এইরকম একটা চতুর্ভুজ, ওকে। তো এখন আপনাকে বলছে এ বি এখন বলতেছে এই কোণটা হচ্ছে 105 ডিগ্রি। তাহলে আপনাকে জিজ্ঞাসা করছে এই কোণটা কত? এটা কিন্তু আজকে শিখাইছি। আমি বলছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, মানে কোণ বি আর কোণ ডি যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হবে। তাহলে আপনারা আমাকে বলবেন কোণ ডি কত? কোণ ডি কত এটা আমাকে বলবেন। এটা 2019 সালে নিবন্ধনে এসছে, 16তম বেসরকারি নিবন্ধনে আসছে। ঝটপট উত্তর করে ফেলেন, কত হবে? রাখি 75 ডিগ্রি। সবাই কিন্তু 75 দিচ্ছে, কারণ এটা কিন্তু আজকে একেবারে ক্লাসের শুরুর দিকে শিখিয়ে দিয়েছি। সবাই কিন্তু আপনারা পারতেছেন, সবাই পারতেছেন যে এটা কত হচ্ছে। এটা কিন্তু 75 ডিগ্রি হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, আজকেই আপনাদেরকে শিখাইছি। তাহলে কি হবে? এটা হবে 75 ডিগ্রি হবে উত্তর। তাহলে আপনারা কিন্তু নিজেরাই, মহসিনা ফেরদাউস সবাই মোটামুটি, আজকের ক্লাস মোটামুটি আপনারা আজকের ক্লাসটা যেমন পেয়েছেন এরকম ক্লাস আর চান কিনা এটা বলেন। আচ্ছা, তাহলে এটা 75 ডিগ্রি। এখন বলেন যে আজকের মতো ক্লাস আর চান কিনা, আজকে যেমন ক্লাস পেয়েছেন এই ধরনের ক্লাস আর চান কিনা এটা আমাকে বলেন। সো আমরা তাহলে আজকে এখানে হচ্ছে ক্লাসটি শেষ করি। সামনের ক্লাস দেখার আপনাদের আমন্ত্রণ রইল, এই প্রত্যাশা ব্যক্ত করে
আজকের ক্লাসের এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।